আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসটা সবাই একটু মনোযোগ দাও। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে শোনো। তোমরা যারা ইংরেজিতে অনেক বেশি দুর্বল, কথাটা বুঝো, অনেক বেশি দুর্বল, যে ভাই আমি কিচ্ছুই পারি না, ইংরেজি একদম কিচ্ছুই পারি না, তারা সবাই একটু মনোযোগ দাও। যারা বলবো ভাই আমি ইংরেজি একদম কিচ্ছুই পারি না, ইংরেজি কিছুই পারি না, তাদের জন্য সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা জয়েন হও আগে তোমরা, ঠিক আছে? জয়েন হও, মেনশন দিয়ে দিও সবাইকে। আচ্ছা সবাই জয়েন হও আজকে। ওকে ফাইন। ওকে সবাই জয়েন হও। জয়েন হতে হতে আমি কিছু কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? জয়েন হতে হতে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা যারা ইংরেজিটাকে একদম বেশি, হ্যাঁ অর্পণ অনেকদিন পরে আসছে, তারপর সাকিব আল হাসান অনেকদিন পর, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। ওকে নয়ন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হিয়ামনি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এবং হচ্ছে গিয়ে জিসান ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিসান আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে ফাইন। সবাই সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও, ভেরি গুড। আচ্ছা সবাই যুক্ত হয়ে যাও। হুম, সিনথিয়া প্রতি সপ্তাহে একদিন রিটেন ক্লাস করালে ভালো হতো। আমরা রিটেন ক্লাস এবং শুরু করে দিচ্ছি, রিটেন ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি, তোমরা সবাই 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 মনোযোগ দাও। তোমাদের কিন্তু দুটো গ্রুপ, ইংলিশ মুভি দেখলে সব বুঝে, গ্রামার পারি না। আচ্ছা ওকে, হ্যাপি টিচার্স ডে, থ্যাংক ইউ অর্পণ, থ্যাংক ইউ সো মাচ। টিচার সালাম দিয়েছ, নাবিলা জান্নাত। আচ্ছা এই তো তোমরা শুনো কথাগুলো। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কিন্তু এখানে নিয়ে আসছে, কি বলতো, রিটেন নিয়ে কিছু কথা বলবো। কি বলবো? রিটেন নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, ফার্স্ট টাইম ভাইয়া, থ্যাংক ইউ। রাকিব খান নতুন মনে হয় অ্যাডমিট হয়েছো, রাকিব তোমাকে ওয়েলকাম। আচ্ছা বাঁধন রায় কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি। ওকে সবাই একটু আমরা যদি মনোযোগ দিই, আমরা সবাই যদি মনোযোগ দিই, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে শুরু করতে চাচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ কথা দেখো, তোমরা যারা ইংরেজির একদম কিচ্ছুই পারো না, বেসিকে অনেক বেশি দুর্বল, তাদের জন্য আজকের ক্লাসটা হচ্ছে ফরজ। আজকের ক্লাসে কি ফরজ। এবং অনেকে আছে যে আমি ইংরেজি পারি, কিন্তু আমি জানি ওকে যদি আমি বলি টেন্সের 12টা স্ট্রাকচার বলো, ও 2-3টা বলতে পারবে, 8-10টা বলতে পারবে, সর্বোচ্চ 5-6 ঠিক মতো বলতে পারবে, পরেগুলো কনফিউশনে পড়ে যাবে। ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করবো। টেন্স নিয়ে আলোচনা করবো, সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করবো, ড্যাংলিং মডিফায়ার নিয়ে আলোচনা করবো। তারপর তোমাদের গুরুত্বপূর্ণ দুটো অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য রিটেনের যে কার্যক্রম কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আমরা। রিটেনের কার্যক্রম কি করেছি? শুরু করে দিয়েছে। সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য দুটো গ্রুপগুলো আছে। কয়টা গ্রুপ বলো তো? দুটা গ্রুপ। এখন থেকে ওই দুইটা গ্রুপে তোমরা, একটা গ্রুপে তোমরা হচ্ছে এক্সাম দিবা, একটা গ্রুপে কি দিবা? এক্সাম। সো একটা গ্রুপে এক্সাম দেবা, আরেকটা গ্রুপে হচ্ছে কি তোমার, একটা গ্রুপে তুমি নিজে এক্সাম দিবা, আর আরেকটা গ্রুপে কি করবো বলতো, আরেকটা গ্রুপে তোমার পিডিএফ দেওয়া হবে। কারণ তোমরা জানো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিমিটেশন থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছে? লিমিট আছে। এবং পরবর্তীতে যারা জয়েন হয় তাদের জন্য আবার নতুন করে কি করতে হয়? পিডিএফগুলো দিতে হয়। সো তোমাদেরকে আমি দুটো গ্রুপ দিয়ে দিচ্ছি, সবাই একটা কাজ করবো, টেলিগ্রাম, যাদের টেলিগ্রাম নাই, টেলিগ্রাম প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা। বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাপি টিচার্স ডে। হ্যাঁ ফরজ ক্লাস এটা আজকে, আমি ইসলামিয়া। ওকে ভাইয়া ভাবি, সবাই আজকে সবাই গুরুত্বপূর্ণ একটা নিউজ অ্যানাউন্সমেন্ট শুনো। সেটা হচ্ছে কি, টেলিগ্রাম যাদের নাই সবাই প্লে স্টোরে যাবা। কি যাবা? প্লে স্টোর তো ছিল, যেখান থেকে অ্যাপ ডাউনলোড করো। আচ্ছা একটু, আর কেউ আইফোন চাইলে, যে আইফোনের কি একটা আছে না, অ্যাপল স্টোর, এখান থেকে যাবা। এখানে গিয়ে সার্চ করবা টেলিগ্রাম। ঠিক আছে? দেখো টেলিগ্রাম সার্চ করার পরে দেখো এইটা আসবে, যেটা
সো এটা সবাই কি করবা, ডাউনলোড করে রাখবা। সো টেলিগ্রাম সবাই ডাউনলোড করে রাখবা। এখানে তোমাদের 2টা গ্রুপ আছে, ওই 2টা গ্রুপ আমি ক্লাসের শেষে দিয়ে দিব এবং পোস্ট করে দিব। ওই 2টা গ্রুপে সবাই তোমরা 2টা গ্রুপে জয়েন হবে। একটা গ্রুপে এক্সাম হবে আর একটা গ্রুপে হচ্ছে কি পিডিএফ দেওয়া হবে ক্লাসের। ওকে ফাইন, যাদের টেলিগ্রাম নাই সবাই টেলিগ্রামটা ডাউনলোড করে ফেলবে। এখন সবাই দেখো, আজকের ক্লাস সবার জন্য ফরজ। ফরজ মানে ফরজ আইন, ঠিক আছে। এক হচ্ছে কি অতি দুর্বলদের জন্য, অতি দুর্বলদের জন্য, অতি দুর্বল। আর অতি শক্তিশালী যারা, ওদের জন্য। অতি শক্তিশালী যারা আছে না, ওরা শক্তিশালী, ওরাও কিন্তু এই ক্লাসটা করবা। কেন করবা, আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি শিখাচ্ছি। সো এইটা অবশ্যই পড়তে হবে, কারণ তোমার ইংরেজির একদম বেসিক ক্লাস, যে ক্লাসটা না বুঝলে, আজকের ক্লাসটা না পারলে তুমি নেক্সট ক্লাসগুলো আগাইতে পারবে না। সো প্রথম ক্লাসই হবে এটা, ঠিক আছে, প্রথম ক্লাসই হবে এটা। সো আজকের ক্লাস সবার বাধ্যতামূলক নোট জমা দিতে হবে। আজকের ক্লাসে সবার বাধ্যতামূলক নোট জমা দিতে হবে। সো আমরা ক্লাসে শুরু করি, আমরা ক্লাসে শুরু করে দিই। সবাই চলো, সবাই 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 আজকের ক্লাস। আচ্ছা ভাইয়া টেলিগ্রাম, ওকে টেলিগ্রাম থাকলে তো ভালো। ভাইয়া আমি আজ নতুন ভর্তি হচ্ছি, সিরিয়ালভাবে ক্লাস কোথায় পাবো? এই গ্রুপে তুমি হবে ক্লাসগুলো পাবা। টেলিগ্রাম রয়েছে আমার, ভেরি গুড। আমি তো অতি দুর্বল, ওকে লিপা সমস্যা নেই। অতি দুর্বল হলে আজকের ক্লাসগুলো কর, সবাই মনোযোগ দিয়ে শোনো। আজকের ক্লাসগুলো করার পরে তোমরা সবাই সমান, অতি দুর্বলও না অতি শক্তিশালীও না। অতি শক্তিশালী তোমরা হবা কখন, ম্যারাথন ক্লাসগুলো করার পর। এখন সবাই মনোযোগ দাও, সবাই নোট করা শুরু করো, সবাই নোট করা শুরু করুন। আজকের ক্লাসের খাতা কলম নিয়ে আসো, খাতা কলম নিয়ে আসো। আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট একটা ক্লাস, আজকের ক্লাসের পরে যে ক্লাসগুলো করাবো ওই ক্লাসগুলো বুঝতে পারবো না। কেউ যদি রাইট ফর্ম অফ বারবার ক্লাস না বুঝো, আগে এই ক্লাসটা করবা। কেউ যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস না বুঝো, আগে এই ক্লাসটা করবা। কেউ যদি ভয়েস না বুঝো, আগে এই ক্লাসটা করবা। আর কেউ যদি ন্যারেশন না বুঝো, এই ক্লাসটা করবা। তাহলে এই ক্লাসের উপরে কিন্তু আমার অনেকগুলো টপিক জড়িত আছে। এই ক্লাস আমি না বুঝলে আমি অনেকগুলো টপিক বুঝতে পারবো না। তো এই ক্লাসে আমার কোন বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে, চলো আজকে আমরা কিছু ম্যাজিক সূত্রতে মনে রাখবো। সবাই একটু মনোযোগ দাও। আমার টেন্স আমরা ছোটবেলায় অনেকে পড়ছি, বাট ভুলে গেছি। আর আজকে ক্লাসটা ভিন্নভাবে টেন্স শিখবো, একটু ভিন্নভাবে। সবাই একটু মনোযোগ দাও। আমি অতি দুর্বল, সমস্যা নেই। আজকের যে ক্লাস, এই ক্লাসের পর থেকে আমার কনফার্ম ডিউ ব্যাচে অতি দুর্বল বলে কোনো শিক্ষার্থী থাকবে না। আজকে তোমরা নিজেরাই ঘোষণা করবা আজকে থেকে ইংরেজি আমার বেসিক কোনো সমস্যা নাই। ইংরেজির এই আজকে লেকচারের পরে আমি আর অতি দুর্বল না, আমি একজন সাধারণ শিক্ষার্থী আর অতি শক্তিশালী শিক্ষার্থী হয়ে যাব খুব দ্রুতই। আমরা দ্রুত ম্যারাথন ক্লাস শুরু করে দিব এবং রিটেনের যে ক্লাস সেই ক্লাসও কিন্তু শুরু করে দিব। সো সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। টেন্স মানে কি? টেন্স যদি বলি, টেন্স বলতে কি বোঝায়? সময়কে বোঝায়। সো টেন্স প্রথমত কত প্রকার হতে পারে? 3 প্রকার হতে পারে। আমরা যদি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। যদি বর্তমানকালের কোনো কাজ বোঝায়, বর্তমানকালে কোনো কাজ করা বোঝায়, তাহলে প্রেজেন্ট টেন্স। আর অতীতকালে কোনো একটা কাজ করেছিলাম বা কেউ করেছিল বোঝাতে, অতীতকালের কোনো কাজ বোঝাতে আমরা বলি পাস্ট টেন্স। ভবিষ্যৎকালে কোনো একটা কাজ করো বোঝাতে আমার কি বোঝায়? ফিউচার টেন্স। তো এতটুকু আমরা সবাই মোটামুটি জানি, রাইট? এতটুকু আমরা সবাই মোটামুটি জানি। সবাই একটু মনোযোগ দাও। আমি অতি দুর্বল, ভিটামিন খাও। আজকে ক্লাসের এটা হচ্ছে ভিটামিন, হাই ভোল্টেজ ভিটামিন। সবাই মনোযোগ দাও। এখন এইগুলোর টেন্স শেখার আগে তোমার শুভ ভাইয়ের কিছু নিনজা টেকনিক তোমাকে জানতে হবে। এই টেকনিকগুলো কি? শুভ ভাইয়ের টেকনিকগুলো দেখো। শুভ ভাইয়ের কিছু নিনজা টেকনিক, সেগুলো হচ্ছে কি মনে রাখবা। কন্টিনিউয়াস বলো না? কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে চলমান, তাই না? তো কন্টিনিউয়াস মানে কি? চলমান না? কন্টিনিউয়াস মানে যে টেন্সই হোক, কন্টিনিউয়াস মানে V1 এর সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি বলো তো সবাই? প্রথমে টেন্স লিখো ম্যাজিক সূত্র। সবাই খাতায় নোট করা শুরু করো, আমার সাথে সাথে নোট করা শুরু করো। আচ্ছা ক্লাসের পর তোমার নিজেরা পড়া লাগবে না, এই ক্লাসে শেষ করে দেবো টেন্স, সমস্যা নেই। টেন্স, সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মডিফায়ার, 3টা টপিক আমরা শেষ করবো ইনশাল্লাহ। সো কন্টিনিউয়াস টেন্স মানে কি? V1 এর সাথে আইএনজি, এটা আমরা সবাই বুঝতে পারলাম। আর পারফেক্ট মানে কি? V3 মানে V1, V2, V3। আমরা ভার্বের 3টা ফর্ম তো সবচেয়ে বেশি পরিচিত, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্মকে বলি V3। সো পারফেক্ট মানে কি? V3। কি কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যে পারফেক্ট হোক। আমি বুঝতে পারলাম। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি V1 এর সাথে আইএনজি, আর পারফেক্ট মানে হচ্ছে কি V3। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? তাহলে পারফেক্ট মানে তো V3, পারফেক্ট মানে কি? V3। আর কন্টিনিউয়াস মানে কি? আইএনজি, V1 এর সাথে কি? আইএনজি। এটুকু বুঝতে পারলা কিনা? পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? তাহলে V3 প্লাস V1 এর সাথে আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াস মানে V3 প্লাস V1 এর সাথে আইএনজি। সবাই মনোযোগ দাও। অর্থাৎ
V3 যদি হয়, V3 হলে কি হবে, বিন হবে। V3 এর পরিবর্তে কি হয়েছে, তাহলে এখানে বিন হয়েছে, আর B1 এর সাথে আইএনজি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াসে বিন প্লাস B1 এর সাথে আইএনজি। এটা বুঝতে পারলাম কিনা বলো? এতটুকু যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমার টেন্স অনেকটা শেখা হয়ে গেছে তোমার অজান্তেই। আমি আবারও বলতেছি, কন্টিনিউয়াস মানে হচ্ছে কি B1 এর সাথে আইএনজি। কন্টিনিউয়াস কথাটা মানে কি, কন্টিনিউয়াস মানে সময় বলছে চলমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে B1 এর সাথে আইএনজি। এতটুকু ক্লিয়ার? তারপর দেখো পারফেক্ট, পারফেক্ট মানে কি, যে V3 পাস্ট, মানে পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পারফেক্ট মানে V3, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, আগে V3, পারফেক্ট শব্দটা কি আগে আসছে না, সো আগে V3 পরে কন্টিনিউয়াস আসছে, পরে কি হবে, মানে B1 এর সাথে আইএনজি হবে। সো ক্লিয়ার এটা? অর্থাৎ বিন প্লাস, আমরা যদি বলি পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বিন প্লাস B1 এর সাথে আইএনজি, পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বিন প্লাস B1 এর সাথে আইএনজি। চলো এখন আমরা সাধারণ একটা নিয়ম আমরা জানি, সাধারণ একটা নিয়ম কি জানি, আমরা জানি এমন কোন স্ট্রাকচার আছে যে শুরুতে সাবজেক্ট নাই, শুরুতে সাবজেক্ট থাকবে, শুরুতে কি থাকবে, সাবজেক্ট থাকবে, শেষে কি থাকবে, অবজেক্ট থাকবে। তো এখানে প্রেজেন্ট টেন্স হলে B1 হবে, প্রেজেন্ট টেন্স হলে কি হবে, B1 হবে, পাস্ট টেন্স হলে V2 হবে, ফিউচার টেন্স হলে কি হবে, তাহলে V3 হবে না, ফিউচার টেন্স হলে V3 হয় না, ফিউচার টেন্স হলে শ্যাল বা উইল হয়। কি হয়, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইলের পরে B1 হয়। সবাই কিন্তু আজকে ক্লাস মনোযোগ দিয়ে করবা, আজকে ক্লাস যারা মনোযোগ দিয়ে করবা না তারা কিন্তু অতি দুর্বল, সারা জীবন থাকবা। আজকে ক্লাস যারা মনোযোগ দিয়ে করবা, এই ক্লাসের পরে তুমি নিজেকে ঘোষণা করে দেবা তুমি, তোমার বেসিক আর সমস্যা নেই, তোমার বেসিক আর কোনো সমস্যা নেই। দেখো সেটা মনোযোগ দাও। তাহলে আমার পরিবর্তনটা কোথায় হচ্ছে, পরিবর্তন হচ্ছে এই জায়গাটার মধ্যে। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে শুরুতে সবারই কিন্তু সাবজেক্ট আছে, শেষে সবারই কিন্তু অবজেক্ট আছে। অবজেক্ট মানে কি, এক্সটেনশন। আমি আপাতত তোমাকে সহজ করে বোঝানোর জন্য বললাম। এটা বুঝতে পারলে কিনা, এটা বুঝতে পারলে কিনা বলো? আজকের ক্লাসে পড়ে আমার ইংরেজি বেসিকের আমার স্টুডেন্টদের আর কোনো সমস্যা নেই, এটা আমি ঘোষণা করে দিব, এবং তোমরা নিজেরাও ঘোষণা করবে যে আমি কথা দিছিলাম যে ইংরেজি বেসিকে কারো সমস্যা থাকবে না। 20টা ক্লাস করার পরে আজকে 11তম ক্লাসের পরে তোমরা ঘোষণা করবে যাবে আজকে আমার ইংরেজি বেসিকে যত দুর্বলতা নিয়ে আসছিলাম সব বেসিকের দুর্বলতা শেষ, এখন আমরা অ্যাডভান্স লেভেলে ক্লাস করবো। ঠিক আছে? সো আমরা কি বুঝতে পারলাম, শুরুতে কি থাকবে, সাবজেক্ট, শেষে অবজেক্ট থাকে, অবজেক্ট বা এক্সটেনশন যাই থাকবে, আমি অবজেক্ট লিখলাম। পরিবর্তনটা কোথায় হয়, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে B1 হয়, পাস্ট টেন্স হলে V2 হয়, ফিউচার টেন্স হলে V3 হয় না, ফিউচার টেন্স হলেও V1 হয়। তাহলে কোথায় ঝামেলাটা কোথায় বলো? V1 হচ্ছে কোথায়, প্রেজেন্ট টেন্সও B1 হচ্ছে আর ফিউচার টেন্সও B1 হচ্ছে। তাহলে কিভাবে বুঝবো কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা ফিউচার টেন্স? এই কারণে V1 এর আগে, ফিউচার টেন্সের V1 এর আগে শ্যাল বা উইল দিব, ফিউচার টেন্সের V1 আগে কি দিব, শ্যাল বা উইল। এটা বুঝতে পারলা কেন বল? তার মানে এখানে প্রেজেন্ট টেন্স হলে B1, পাস্ট টেন্স হলে V2, তাহলে ফিউচার টেন্স হলেও B1। তাহলে এইখানে প্রেজেন্ট টেন্সও B1, ফিউচার টেন্সও B1, তাহলে আমার দুটো এক হয়ে গেল না? এই কারণে আমি মনে রাখবো যে V1 এর আগে, ফিউচার টেন্সের V1 এর আগে শ্যাল বা উইল দিব, ফিউচার টেন্সের B1 আগে কি দিব, শ্যাল বা উইল দিব। এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা চলো আমরা একটা টেবিল দিয়ে পুরো যে স্ট্রাকচার, 12টা স্ট্রাকচার তোমার মুখস্থ করা লাগবে না, টেন্সে তোমাকে মুখস্থ করা লাগবে, ও নিজে তোমার মাথায় থাকবে, এটা অটোমেটিক সেট হয়ে থাকবে। ঠিক আছে? ওকে, সর্বোচ্চ মনোযোগ, আজকের ক্লাসে সর্বোচ্চ মনোযোগ দিয়ে দিবে। আজকের ক্লাসের পর থেকে তার কোনো বেসিকের সমস্যা নেই, এবং আজকের ক্লাসের পর থেকে যে ক্লাসে পড়ানো হোক, যে টপিকে পড়ানো হোক, সে সবকিছু বুঝবে। অনেকে যারা বলে ইংরেজি বুঝি না, আজকের ক্লাসের পর থেকে সবকিছু বুঝবা। সবাই মনোযোগ দাও। এখন দেখো টেন্স, এটা কি বড় টেন্স? টেন্স কি ইনডিফিনিট হতে পারে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হতে পারে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে এরকম ফিউচার ইনডিফিনিট, ফিউচার তারপর কন্টিনিউয়াস, ফিউচার, এরকম করে অনেক টেন্স হতে পারে। আমরা দেখো এখানে ইনডিফিনিট আমরা কি ভাগ করলাম, যে কোনো টেন্সের ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট, আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও, এখানে আমরা মনোযোগ দিব, সবাই একটু মনোযোগ দিব। আচ্ছা, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে জাস্ট এই আমি সবাই দেখো এইখানে তো তোমরা সবাই জানো যে শুরুতে কি থাকবে, সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট থাকবে। তো শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট, মাঝখানে কি বসবে, মাঝখানে কি বসবে সেটা আমরা শিখবো। তো শুরুতে সাবজেক্ট, এখানে প্রেজেন্ট টেন্স হলে B1, পাস্ট টেন্স হলে V2, পরে অবজেক্ট, ফিউচার টেন্স হলে শ্যাল বা উইলের পরে B1, তারপরে অবজেক্ট। এটা আমরা সবাই বুঝি। কিন্তু আমার এই অংশটা মুখস্থ করবো, মানে এই অংশটা এখন দেখবো, আর শুরুতে এবং শেষে এটা আমার অটো মুখস্থ হয়ে গেছে। সবাই বলছে সবগুলো স্ট্রাকচার শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট আছে, কোন জায়গায় শিখতে হবে, মাঝখানে জায়গাটা। মাঝখানে জায়গাটা সবাই একটু মনোযোগ দাও, মাঝখানে জায়গাটা সবাই একটু মনোযোগ দাও। এখন টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কি হয়, ইনডিফিনিট হয়, তাহলে মাঝখানে কি বসবে, V1 বসবে। কি বসবে, V1। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওই B1 এর সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, এটা আমরা পরবর্তীতে দেখবো।
এখন যদি এটা পাস্ট টেন্স হয় কি হয় বলো, কোন টেন্স পাস্ট টেন্স হয়, তাহলে মাঝখানে ভার্বের জায়গায় কোন ভার্বটা বসবে, V2 বসবে, মানে পাস্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট ইনডিফিনিটে V1, পাস্ট ইনডিফিনিটে কি বসতেছে তাহলে V2, আর ফিউচার ইনডিফিনিটে কি বসবে, ফিউচার ইনডিফিনিটেও V1 বসবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটেও V1, ফিউচার ইনডিফিনিটে V1, তাহলে কিভাবে বুঝবো, সেই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটের যে V1 এর আগে অক্সিলারি ভার্ব হিসেবে শেল বা উইল দিব, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটও V1 হবে, ফিউচার ইনডিফিনিটও V1 হবে। সো V3টা তাহলে কোথায় হবে, যে কোনো পারফেক্ট টেন্সে V3 হবে। সো V3 কোথায় হবে, শুরুতে বলছিলাম পারফেক্ট টেন্সে V3 হবে, তাহলে প্রেজেন্ট টেন্সে V1, ফিউচার টেন্সে V1। আজকে ক্লাসটাই করো, ক্লাসের পরে তোমার সমস্যার সাথে নিজে কি পড়বা, আমি তোমার ক্লাসে সব শিখাই দিতেছি, তোমার নিজেরা পড়া লাগবে না, শুধু নোটটা করবা। তাহলে দেখো ফিউচার টেন্সে V1 হবে, তাহলে এই যে ফিউচার টেন্সে যদি V1 হয় তাহলে ক্লাসটা কোথায় হয়, প্রেজেন্ট টেন্সে আমার V1, ফিউচার টেন্সে আমার V1। এই ক্ষেত্রে ফিউচার টেন্সের আগে শ্যাল বা উইল দিব, ফিউচার ইনডিফিনিট টেন্সে। এটা কি ক্লিয়ার কিনা বলো, এটা কি ক্লিয়ার কেন বলো? ওকে, তারপর দেখো কন্টিনিউয়াস। আচ্ছা কন্টিনিউয়াস মানে কি বলছিলাম, কন্টিনিউয়াস মানে যে কন্টিনিউয়াস টেন্সই হোক এর সাথে কি করতে হবে, V1 এর সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি, V1 এর সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে V1 এর সাথে আইএনজি। তো সবাই মনোযোগ দাও, যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তুমি এতটুকু মনে রাখবা যে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে, এম ইজ আর। আর এটা তো আমরা সবাই জানি যে কি হয়, কন্টিনিউয়াস মানে V1 এর সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি, ওই যে সূত্রটা লিখে দিয়েছিলাম না, কন্টিনিউয়াস মানে V1 এর সাথে আইএনজি, পারফেক্ট মানে V3। তাহলে কন্টিনিউয়াস মানে যদি V1 এর সাথে আইএনজি হয়, আমি কোন অংশটুকু মাথায় রাখবো, মাথায় রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, এম ইজ আর হয়। আর পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, পাস্ট কন্টিনিউয়াসে হয় ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, ওয়াজ ওয়্যার। আর আমরা তো জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস মানে কি V1 এর সাথে আইএনজি, তাহলে ওয়াজ ওয়্যার এর পরে কি হবে, V1 এর সাথে আইএনজি। আর শুরুতে তো সাবজেক্ট, শেষে অবজেক্ট তো আছেই, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কারণ এটাকে পুরোটা মুখস্থ করা লাগবে না, কারণ শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট আছেই। তারপর এই অংশটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর প্লাস V1 এর সাথে আইএনজি, কারণ কন্টিনিউয়াস মানে V1 এর সাথে আইএনজি, আমার এতটুকু মাথায় রাখা লাগবে। আর পাস্ট কন্টিনিউয়াস মানে কি, ওয়াজ ওয়্যার, কন্টিনিউয়াস মানে তো V1 এর সাথে আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস V1 এর সাথে আইএনজি করে দিব। এখন আসো যদি ফিউচার কন্টিনিউয়াস হয়, আচ্ছা এখানে ফিউচার ইনডিফিনিটে কি করছিলাম, সবাই মনোযোগ দাও, ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনিটের পরে টেন্সটা কি, কন্টিনিউয়াস না, আগে ইনডিফিনিট হয় পরে কন্টিনিউয়াস, পরে কি পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই সিরিয়ালটা মাথায় রাখতে হবে। সো ইনডিফিনিটে কি ছিলাম, শ্যাল বা উইল, ইনডিফিনিটে কি ছিলাম, শ্যাল বা উইল। তো ওই শ্যালের সাথে শুধু কি দিব, বি দিব, উইলের সাথে বি দিব, তাহলে কি হবে, ফিউচার কন্টিনিউয়াসে হবে শ্যাল বি উইল বি। আর ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি V1 এর সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে কি V1 এর সাথে আইএনজি। এটুকু বুঝতে পারলা কেন বলো? ফিউচার ইনডিফিনিটে ছিল শ্যাল, তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, জাস্ট অতিরিক্ত বি যোগ হবে, কি হবে, বি যোগ হবে। আর ফিউচার ইনডিফিনিট ছিল উইল, এখানে উইল বি, তাহলে শ্যাল বি অথবা উইল বি দিবা, আর পরে কি হবে, V1 এর সাথে আইএনজি, V1 এর সাথে আইএনজি। আজকের ক্লাস সবাই মনোযোগ দিয়ে করবা, আজকের ক্লাস মিস হওয়ার পরে কিন্তু তোমার মানে আর কোনো টপিক বুঝতে পারো না যদি আজকে ক্লাস না বুঝো বা না পারো। সো আজকে ক্লাসে সর্বোচ্চ ডেডিকেশন দিবা। আজকে তোমাদের ফ্রি ক্লাস নেই, পেজে ক্লাস নেই, এই একটা কারণ, কারণ তোমরা দুইটা ক্লাস করলে অনেক হয়তো বুঝতে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কেনা বলো? আচ্ছা শুরুতে ম্যাজিক তিনটা সূত্র লিখছিলাম, মূলত সূত্র দুইটাই, একটা ছিল কন্টিনিউয়াস মানে V1 এর সাথে আইএনজি, পারফেক্ট মানে V3, কন্টিনিউয়াস মানে V1 এর সাথে আইএনজি মানে চলমান কিছু বোঝায়, আর পারফেক্ট মানে কি V3। সো এই জন্য খেয়াল করো, তাহলে পারফেক্ট মানে কি বলতো, ব্র্যাকেটে লিখেছে V3। সো এখন পারফেক্ট মানে V3, পারফেক্ট মানে V3, পারফেক্ট মানে V3, মানে ভার্বের কোন ফর্ম, 3 নাম্বার ফর্ম হবে। এখন পারফেক্ট মানে যদি V3 হয়, আমি বলবো প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে কি হবে, হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে সাবজেক্ট যদি আগে যোগ করি পরে অবজেক্ট যোগ করি, তাহলে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। আমার সাবজেক্ট অবজেক্ট আমার আছে সবগুলো শুরুতে আমি জানি, সো এগুলো আমার এখন নতুন করে লাগবে না। সো আমি জানি হ্যাভ ভার্ব কয়টা, হ্যাভ ভার্ব হচ্ছে কি হ্যাভ, হ্যাজ আর হচ্ছে হ্যাড। এই তিনটা ভার্বের মধ্যে দুইটা ভার্বই, ভালো করে খেয়াল করো, তিনটা ভার্বের মধ্যে দুটো ভার্বই প্রেজেন্ট টেন্সের। সো হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে কি হবে, হ্যাভ হ্যাজ, পারফেক্ট মানে কি V3। আর পাস্ট পারফেক্ট, সো পাস্ট পারফেক্টে কি রইলো, প্রেজেন্ট পারফেক্ট চলে গেল হ্যাভ এবং হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে চলে গেছে কোনটা, হ্যাভ এবং হ্যাজ। তো হ্যাভ হ্যাজ হচ্ছে গিয়ে কোন পারফেক্টে গেছে, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে পাস্ট পারফেক্টে কি হবে, হ্যাড হবে। সো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এটা পরীক্ষা খুব বেশি আসে,
আমার রাইট ফর্ম ভার্ব বলো বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, এটা খুবই কাজে লাগে। তার মানে আমরা পারফেক্ট টেন্স আমরা এক নজরে বলি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ, আর পারফেক্ট মানে তো বি থ্রি, সো বি থ্রি তাহলে হ্যাভ হ্যাজ এর পরে বি থ্রি। আর পাস্ট পারফেক্ট যদি বলি, পাস্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ তো চলে গেছে প্রেজেন্ট পারফেক্টে, শুধু রইল কে, শুধু রইল হ্যাজ, শুধু রইল কে হ্যাজ, হ্যাডের পরে ভি থ্রি। এখন তো আর কোনো হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, হ্যাড হচ্ছে কি তোমার পাস্ট পারফেক্টে, তাহলে ফিউচার পারফেক্টে কি হবে দেখো, ফিউচার ইনডিফিনিটে কি ছিল, ফিউচার ইনডিফিনিটে ছিল শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াসে কি ছিল শ্যাল বি অথবা উইল বি, তাহলে ফিউচার পারফেক্টে কি হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে আমরা সবাই যদি এতটুকু বুঝি, ফিউচার ইনডিফিনিটে শ্যাল অথবা উইল এর পরে বি ওয়ান, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি, জাস্ট বি যোগ হয়েছে কন্টিনিউয়াসে, আর কন্টিনিউয়াস মানে বি ওয়ান সাথে আইএনজি, বি ওয়ান সাথে আইএনজি। তাহলে ফিউচার পারফেক্টে কি হয়, ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। ফিউচার পারফেক্টে কি হয়, হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করা হয় না পারফেক্টে, সো শ্যালের পরে তো আর হ্যাড হবে না, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড, দেখো হ্যাভ হ্যাজ এবং হ্যাড এই ভার্বের বেস ফর্ম হচ্ছে কি হ্যাভ, এই ভার্বের বেস ফর্ম কি হ্যাড, যে হ্যাভ হ্যাজ হ্যাড এই ভার্বের বেস ফর্ম হচ্ছে কি হ্যাভ, শ্যাল এবং উইলের পরে কি বেস ফর্ম হয় না, তো এই কারণে কিন্তু হ্যাভ ভার্ব হয়, শ্যালের পরে কিন্তু হ্যাড হয় না, শ্যালের পরে কখনোই কি হয় না হ্যাড হয় না, হ্যাভ হয়। সো একটু খেয়াল করো, শ্যাল বা উইলের পরে হ্যাভ হয়, তার মানে ফিউচার ইনডিফিনিটে শ্যাল বা উইলের পরে বি ওয়ান, ফিউচার কন্টিনিউয়াসে জাস্ট কি করবো বি যোগ করবো, শ্যাল বি উইল বি, বি অনুসারে তাই আনছি। এখন খেয়াল করো, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে কি হবে ভি থ্রি হবে, ফিউচার পারফেক্ট কি হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে ভি থ্রি। এতটুকু বুঝতে পারলা কিনা, এতটুকু বুঝতে পারলা কিনা বলো, এতটুকু বুঝতে পারলা কিনা বলো। তারপর তারপর মনোযোগ দাও এখন। আচ্ছা, এখন আর নতুন করে কিছু শেখা লাগবে না, এখন আর নতুন করে কিছু শেখা লাগবে না, পারফেক্ট কন্টিনিউয়াস, আর পারফেক্ট মানে কি ভি থ্রি, হ্যাঁ কন্টিনিউয়াস মানে কি বিয়নের সাথে আইএনজি, তাই না, বিয়নের সাথে আইএনজি, তার মানে কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস হবে বিন প্লাস বিয়নের সাথে আইএনজি। সবাই মনোযোগ দাও, পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে বিন প্লাস বিয়নের সাথে আইএনজি, পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে বিন প্লাস বিয়নের সাথে আইএনজি। তাহলে দেখো এখন যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এটা যদি কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে হ্যাভ বিন, আর আমরা কি করছিলাম প্রেজেন্ট পারফেক্টে কি করছিলাম হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ দিছিলাম, এখানে কি দিব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সো বি হচ্ছে কি বি ওয়ান, বি হচ্ছে কি বি ওয়ান, আর বি থ্রি হচ্ছে কি বিন, আর বি থ্রি কি বলতো বিন। সো পারফেক্টে কি হয়, পারফেক্টে দেখো প্রেজেন্ট পারফেক্টে কি ছিল হ্যাভ ছিল, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে না বিন হবে, বিন প্লাস বি ওয়ানের সাথে আইএনজি। ওই প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাজ, হ্যাজ বিন প্লাস বি ওয়ানের সাথে আইএনজি, বিন প্লাস বি ওয়ানের সাথে আইএনজি। বুঝতে পারলে কিনা বলো। আর পাস্ট পারফেক্টে কি ছিল জাস্ট হ্যাড ছিল, আর এখানে এক্সট্রা অ্যাড করবো হ্যাড এর সাথে বিন, হ্যাডের সাথে কি যোগ করবো বিন যোগ করবো, হ্যাড বিনের সাথে বিয়নের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি হ্যাভ ও হ্যাজ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের সাথে বিয়নের সাথে আইএনজি, ঠিক আছে। পাস্ট পারফেক্টে কি ছিল হ্যাড ছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে হ্যাড বিন প্লাস বিয়নের সাথে আইএনজি। আর ফিউচার পারফেক্টে কি ছিল শ্যাল হ্যাভ, ফিউচার পারফেক্ট কি ছিল শ্যাল হ্যাভ, তাহলে কি হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস বিয়নের সাথে আইএনজি, কারণ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কি বলছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি দেখো পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, ঠিক আছে, এরপরে ভি থ্রি হবে, এখানে ভি থ্রি আছে, আর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি বিয়নের সাথে আইএনজি। সো এটা সবাই পারবা কিনা, সবাই পারবা কিনা বলো, সবাই পারবা কিনা বলো। এখন তুমি নিজেই পারবা, তুমি নিজেই পারবা। আমার মন নেই ভাইয়া, মনোযোগ কিভাবে দিব, কেন মনটা কাকে দিলেন আপনি। হ্যাঁ একজন বললো যে রাফি ভাইয়ার মন তো সাদিয়া ভাবির কাছে, এভাবে কষ্ট দিও না ভাইয়াটাকে, হ্যাঁ তোমার ভাই থেকে এভাবে কষ্ট দিলে আসলে কষ্ট হবে। সাদিয়া হচ্ছে তোমার ভাইয়ার এক্স, ঠিক আছে, সো তোমার ভাইয়ার প্রেজেন্টের কথা বলতে পারো, সো এক্সের কথা বললো না, এক্সের কথা বললে মন খারাপ করবে, ঠিক আছে, ঠিক আছে, মন দিয়েছিল মনটা হারিয়ে গেছে, সবাই একটু মনোযোগ দাও। এখন এখন তোমরাই করবা, এখন কি করো তোমরা নিজেরাই করবা। দেখো এখন এটা তোমরা নিজেরাই করতে পারবা। আমি জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, সবাই মনোযোগ দাও। শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট। আচ্ছা এখন এই ঘরটা তোমরা নিজেরা, আমি তোমার পক্ষ থেকে আমি পূরণ করতেছি, সবাই মনোযোগ দাও। প্রেজেন্ট টেন্সের শুরু থেকে থাকতেছে সাবজেক্ট, শেষে কি থাকতেছে বলতো অবজেক্ট। প্রেজেন্ট টেন্সে ভার্বের কোন ফর্মটা হয় টেবিলে দেখছিলাম, প্রেজেন্ট টেন্সে ভার্বের কোন ফর্মটা হয়, প্রেজেন্ট টেন্সে ভার্বের কোন ফর্মটা হয় একটু আমরা দেখাই। প্রেজেন্ট টেন্সে আমরা একটু দেখো,
এই যে ভার্ব, প্রেজেন্ট টেন্সে V1, পাস্ট টেন্সে V2, ফিউচার টেন্সেও V1। তো সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের মানামারি লাগবে না। তো এই কারণে ফিউচার টেন্সের আগে শ্যাল বা উইল দিতে হয়, ফিউচার টেন্সের আগে কি দিতে হয়, শ্যাল বা উইল। তাহলে একটু খেয়াল করো, এটা আমি এখন পূরণ করতেছি, তোমরা নিজেরা আমার সাথে সাথে পূরণ করো, আমার সাথে সাথে পূরণ করো। এখন দেখো, এটা তোমাদের সবারই এই টেন্সের স্ট্রাকচারগুলো এভাবে পূরণ করে আমাকে জমা দিতে হবে। ওই যে চকটা দেখাইলাম না, আগে চকটা জমা দিতে হবে ওইভাবে, তারপরে তোমরা এভাবে জমা দিবা। সো দুইভাবে লিখবা। কয়ভাবে লিখবা? স্ট্রাকচার দুইভাবে লিখবা। দুইভাবে লিখলে তোমার আর ভুল হওয়ার চান্স থাকবে না। দেখো, শুরু থেকে সাবজেক্ট পরে অবজেক্ট, সব স্ট্রাকচার শুরুতে সাবজেক্ট পরে শেষে অবজেক্ট, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট। তাহলে এটা কি কোন টেন্স বলছে? সকল ইনডিফিনিট, সকল ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তার প্রেজেন্ট যেহেতু সেটা কি হবে? B1। প্রেজেন্ট হলে কি হবে? B1 হবে। প্রেজেন্ট হলে কি হবে? B1। সো আমি কি দিব এখানে? B1। এখানে কি দিব? B1। আমি একটু কলমটা মোটা করে নিই। তাহলে কি হবে এখানে? B1। তো এখানে আবার এস বা ইএস যোগ হইতে পারে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে B1 এর সাথে এস বা ইএস যোগ হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। ওকে, কার উপর ভাইয়া? আপনার উপর নাকি? আল্লাহর গজব পড়ুক যা শুরু করেছেন আপনারা ভাইয়া। ইমরান হোসেন রাফি, ইমরান এইচ রাফি। ওকে, হ্যাঁ, সাদিয়া ভাবি কেন পাবেন? আচ্ছা আচ্ছা, বাণীতে খালেদা জিয়া না? ওকে, খেয়াল করো। তাহলে এখানে কি হবে, সবাই একটু মনোযোগ দাও। তাহলে পাস্ট টেন্সে কোন ফর্মটা হয় ভার্বের? পাস্ট টেন্সে হয় V2, কারণ শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট, তুমি জানো। তাহলে প্রেজেন্ট টেন্সে B1, ফিউচার টেন্সেও কিন্তু B1 হয়। ফিউচার টেন্সে কিন্তু V3 হয় না বাবা, আমি আবার বলতেছি, ফিউচার টেন্সে V3 হয় না। সবাই মনোযোগ দাও। শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট থাকবে। প্রেজেন্ট টেন্সেও B1, ফিউচার টেন্সেও B1। তাহলে চিনবো কিভাবে? এই কারণে কিন্তু ফিউচার টেন্সের শুরুতে B1 এর আগে শেল বা উইল বসে। তার মানে ফিউচার টেন্সের শুরুতে কি বসে? শেল বা উইল। এখন দেখো স্ট্রাকচার তিনটা কি লিখতে পারছো কিনা? সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস B1 প্লাস অবজেক্ট। আগে এইভাবে তুমি শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট লিখে ফেলবা, পরে ঘরটা তুমি পূরণ করবা। আগে যেভাবে টেন্সটা আমি তোমাকে টেবিলে দেখাইলাম, ওই টেবিলে তুমি আঁকবা, নিজে ড্র করবা, বুঝবা, তারপরে এই চক্রে পূরণ করবা। তাহলে সকল ইনডিফিনিট, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কিন্তু লিখতে পারছো, তুমি পারছো কিন্তু। সবাই আমার সাথে মনোযোগ দাও। এখন যাবো আমরা পরবর্তীতে। এখন হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কি বলতো? কন্টিনিউয়াস টেন্স। এটা তোমাকে পারতে হবে, এটা তোমাকে পারতে হবে। আমি কি বলছিলাম? কন্টিনিউয়াস মানে কি? B1 এর সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি বলতো? B1 এর সাথে আইএনজি। তো শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট থাকবে, এটা তুমি জানো। তো সবগুলোতে শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট দেওয়া আছে। আর এটা কি বলছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? এম ইজ আর হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? এম ইজ আর। আর কন্টিনিউয়াস মানে কি? B1 এর সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি বলতো? B1 এর সাথে আইএনজি। তাহলে কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, পাস্ট টেন্সে কি হয়? পাস্ট টেন্সে দেখো, পাস্ট টেন্সে কি হয়? এম ইজ আর এর পরিবর্তে হয় ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার। তো একটু খেয়াল করো। তো এইখানে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি বলতো? B1 এর সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি বলতো? B1 এর সাথে আইএনজি। ক্লিয়ার? এখন ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের ফিউচার যে ইনডিফিনিট যেটা ছিল, ফিউচার ইনডিফিনিট কি ছিল? ফিউচার ইনডিফিনিট ছিল B1। B1 এর আগে শেল বা উইল। তো এইখানে ফিউচার কন্টিনিউয়াসে কি করব? শেল বি যোগ করব। কি করব? শেল বি অথবা উইল বি, শেল বি অথবা উইল বি। এবং যেহেতু ফিউচার কন্টিনিউয়াস, অবশ্যই কি করব? B1 এর সাথে আইএনজি। অবশ্যই কি করব? B1 এর সাথে আইএনজি। তার মানে সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তুমি জাস্ট মনে রাখবা, ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? শেল বি অথবা উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? শেল বি অথবা উইল বি। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। কারণ ফিউচার ইনডিফিনিটে শেল অথবা উইলের পরে B1 হয়। সো আমরা সকল কন্টিনিউয়াস টেন্সকে লিখতে পারলাম কিনা? পারলাম। এখন আমরা সকল পারফেক্ট টেন্সকে একসাথে লিখবো। সকল পারফেক্ট টেন্স আমরা একসাথে লিখবো। সবাই একটু খেয়াল করো। পারফেক্ট মানে কি বলছিলাম? পারফেক্ট মানেই যেন V3। পারফেক্ট মানে কি বলতো? পারফেক্ট মানে হচ্ছে কি V3। পারফেক্ট মানে কি বলতো? V3। তো শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট থাকবে, সবগুলো লিখে ফেলছি। আর এটা কি? প্রথম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্টে কি যেন হয়? প্রেজেন্ট পারফেক্টে শুধু হয় হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কি হয়? শুধু হ্যাভ হ্যাজ এর পরে, আর পারফেক্ট মানে তো V3, সো V3 দিলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হয়? হ্যাভ হ্যাজ। তাহলে পাস্ট পারফেক্টে কি হবে? পাস্ট পারফেক্টে হবে হ্যাড। পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড। আর পারফেক্ট মানে কি? V3। আর ফিউচার পারফেক্টে কি হবে? ফিউচার পারফেক্টে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। সবাই একটু মনোযোগ দাও।
দেখো তোমরা পারতেছো, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপরে উইল হ্যাভ, এরপরে কি হবে V3, কারণ ফিউচার ইনডিফিনিটে হয় শ্যাল অথবা উইল এর পরে B1, ফিউচার কন্টিনিউয়াস এর পরে কি হয় শ্যাল বি উইল বি, আর ফিউচার পারফেক্ট কি হয় শ্যাল হ্যাভ উইল হ্যাভ, আর যেহেতু পারফেক্ট মানে কি বলো তো V3, তা শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট, তারপরে সকল পারফেক্ট টেন্সে কিন্তু তুমি এক নজর এখন তুমি পারবা, সকল পারফেক্ট টেন্সে কিন্তু এখন পারবা, সকল পারফেক্ট টেন্সে পারবা। সো সবাই একটু মনোযোগ দাও, শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3 সবাই লিখতেছো, এই যে লিখার মধ্যে যে আনন্দ, তুমি কিন্তু পুরো টেন্সটাই পারতেছো। তুমি যদি এতটুকু পারো, ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, পাস্ট পারফেক্ট মানে হ্যাড, পাস্ট পারফেক্ট মানে হ্যাড, পারফেক্ট মানে তো V3, পরে তো V3 তো এমনি থাকবে, এটা তো কমন, V3 তো কমন। এইভাবে কোনোদিন কেউ টেন্স পড়াইছে বলো তো, একটু সত্যি করে বলবা, এভাবে কেউ কি তোমাকে টেন্স পড়াইছে? যদি পড়াইতো তাহলে তোমার টেন্স মানে এই স্ট্রাকচার মাথাতে কোনোদিন সরতো না। তুমি জাস্ট বলো প্রেজেন্ট পারফেক্টে কি হবে, জাস্ট হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কে তুমি মনে করো, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে শুধু হ্যাড, আর ফিউচার পারফেক্টে শুধু শ্যাল হ্যাভ উইল হ্যাভ। এখন আসো পারফেক্ট কন্টিনিউয়াস, এখন কি বলবো পারফেক্ট কন্টিনিউয়াস, সবাই মনোযোগ দাও, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আজকের পর থেকে বেসিকের আর কারো সমস্যা নেই, এটা আমি ঘোষণা করলাম। আজকের ইংরেজির 11 নম্বর ক্লাসের পরে তোমাদের আর কোনো বেসিকের সমস্যা নেই। আচ্ছা, পারফেক্ট মানে কি ছিল? পারফেক্ট মানে ছিল V3, পারফেক্ট মানে কি ছিল সবাই একটু মনোযোগ দাও, পারফেক্ট মানে ছিল V3, রাইট? আর পারফেক্ট কন্টিনিউয়াস ছিল কি B1 এর সাথে ING। আমরা একটা জিনিস ওই চার্টে দেখাইছিলাম না, যে চার্টটা খেয়াল করো, যদি পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়, দেখো পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়, হ্যাভ বিন B1 এর সাথে ING, হ্যাজ বিন B1 এর সাথে ING। প্রেজেন্ট পারফেক্ট হলে পারফেক্টে হয় হ্যাভ হ্যাজ, পারফেক্টে কি হয় হ্যাভ হ্যাজ। তো হ্যাভ হ্যাজ এর পর দেখো যেহেতু পারফেক্টের কারণে B3 লাগবে, সো বিন হচ্ছে কি B3, আর কন্টিনিউয়াসের জন্য 12 সাথে ING লাগবে, সো 12 সাথে ING কিন্তু এখানে আছে। সবাই একটু মনোযোগ দাও, এখানে একটু বোঝাই পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে একটু আরেকটু বোঝাই তোমাদেরকে, বা এটা মনে রাখতে পারো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, পারফেক্ট করছে হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, আর কন্টিনিউয়াস মানে B1 এর সাথে ING। আর পাস্ট পারফেক্ট মানে কি, দেখো পাস্ট পারফেক্টে ছিল হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে হ্যাড বিন প্লাস B1 এর সাথে ING, হ্যাড বিন প্লাস B1 এর সাথে ING। আর ফিউচার পারফেক্টে কি হবে শ্যাল হ্যাভ বিন, জাস্ট বিন যোগ হবে, ফিউচার পারফেক্টে ছিল শ্যাল হ্যাভ, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস B1 এর সাথে ING। দেখো তাহলে এখন পারবা, সবাই হ্যাভ হ্যাজ বিন প্লাস B1 এর সাথে ING, হ্যাভ হ্যাজ প্লাস, হ্যাঁ। এখন দেখো সবাই লেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবাই মনোযোগ দাও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবাই লিখো, কমেন্টে লিখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবাই একটু মনোযোগ দাও। শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট থাকবে, তোমরা অবজেক্টের জায়গায় এক্সটেনশন লিখো, কি লিখো এক্সটেনশন লিখো, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট একটা ব্যাপার আছে, তো ওই জন্য অনেকে অবজেক্ট লিখে না, বাট আমার ওটা লাগেও না, ঠিক আছে? মূল কথা হচ্ছে অবজেক্ট দিলেও সমস্যা নেই, তোমাদের শুরুতে মানে এটা বুঝাইলে হলো অবজেক্ট, আর তোমরা অবজেক্টের পরিবর্তে এক্সটেনশন লিখে দিলে সবচেয়ে ভালো হয়। খেয়াল করো, তার মানে প্রেজেন্ট পারফেক্টে কি ছিল হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কি ছিল হ্যাভ অথবা হ্যাজ। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে বিন যোগ হবে, কি হবে বিন যোগ হবে, পরে কি B1 এর সাথে ING, পরে কি B1 এর সাথে ING। আচ্ছা আমি ING করে দিলাম, হ্যাঁ B1 প্লাস হচ্ছে কি ING, কারণ কন্টিনিউয়াস মানে কি B1 প্লাস ING, কন্টিনিউয়াস মানে কি B1 প্লাস ING। তার মানে প্রেজেন্ট পারফেক্ট ছিল শুধু হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি আসছে এক্সট্রা শুধু বিন আসছে, কি আসছে বিন আসছে,
এবং যেহেতু এটা কন্টিনিউয়াস তাই বি ওয়ানের সাথে কি হবে আইএনজি, বি ওয়ানের সাথে আইএনজি হবে। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে একটু খেয়াল করো। পাস্ট পারফেক্টে কি ছিল শুধু হ্যাড ছিল, শুধু হ্যাড। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে জাস্ট বিন যোগ হবে, কি হবে বলো বিন। আর যেহেতু এটা কন্টিনিউয়াস অবভিয়াসলি এটার সাথে কি হবে বি ওয়ানের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে বি ওয়ানের সাথে আইএনজি। এখন ফিউচার টেন্স, আচ্ছা ফিউচার পারফেক্টে কি ছিল, ফিউচার পারফেক্টে ছিল শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এখন যেহেতু ফিউচার পারফেক্ট না, পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হইতো, পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, কন্টিনিউয়াস হবে বিন, জাস্ট এক্সট্রা কি যোগ হবে বিন, এক্সট্রা যোগ হবে কি বলতো বিন। আর এইগুলোর সাথে কি হবে, এগুলোর সাথে এইগুলো দুইটার সাথে বি ওয়ানের সাথে আইএনজি, বি ওয়ানের সাথে কি হবে আইএনজি। যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যদি পারফেক্ট বলতো তাহলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভি থ্রি দিতাম, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস বলছে, সো পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, সো এরপর কি লাগবে বি থ্রি লাগবে, সো বি থ্রি বিন দিছি, বি থ্রি কি দিছি বিন দিছি, পরে বি ওয়ানের সাথে আইএনজি দিছি, বি ওয়ানের সাথে কি দিছি আইএনজি দিছি। সো মুখস্থ করার সহজ, পারফেক্টে ছিল শ্যাল হ্যাভ উইল হ্যাভ ফিউচার পারফেক্টে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পরে বিন প্লাস বি ওয়ানের সাথে আইএনজি, বিন প্লাস বি ওয়ানের সাথে আইএনজি। ক্লিয়ার? এখন দেখো, এখন দেখো সবাই মনোযোগ দাও, এখন সবাই একটু মনোযোগ দাও যে সো সেট, কেন সেট এই বিনের পরে বি ওয়ান হয় না, বিনের পরে বি ওয়ানের সাথে আইএনজি দিছি, বি ওয়ানের সাথে আইএনজি, বিনের পরে বি ওয়ানের সাথে আইএনজি, আইএনজি কারণ কন্টিনিউয়াস মানে কি বি ওয়ানের সাথে আইএনজি। আর এটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বি ওয়ানের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে দেখো কন্টিনিউয়াস মানে বি ওয়ানের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে বি ওয়ানের সাথে আইএনজি। ওকে ক্লিয়ার? এখন সবাই বলো, সবাই একটু বলো যে টেন্সের 12টা স্ট্রাকচার তোমার মাথায় থাকবে কিনা বলো। টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে তুমি কি আর ভুলবা? ভুলা কি সম্ভব? সম্ভব না কিন্তু। সো আমরা দেখি এই টেন্স থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। চলো এক্সাম্পল দিয়ে আমরা একটু প্রশ্ন সলভ করি, প্রশ্ন সলভ করি, সবাই একটু প্রশ্ন সলভ করি। দি এক্সাম্পল অফ দি প্রেজেন্ট প্রগ্রেসিভ ইজ, এখন তোমার মাথার সবচেয়ে এটা অ্যান্সার করা শুরু করো, অ্যান্সার করা শুরু করো। দি এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রগ্রেসিভ, এই জায়গাটা নিয়ে সমস্যা। প্রগ্রেসিভ কি ভাইয়া, এটা কি প্রগ্রেসিভ বলতে কি বোঝায়? দেখো ঠিক লাস্ট ইয়ারে যে প্রশ্নটা হলো বা তার আগের বছরের, সম্ভবত এক বছর বা আগের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল এরকম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেক নাম কি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেক নাম ছিল ডিক্লারেটিভ সেন্টেন্স। সেটা যারা জানতো তারা কিন্তু ইংরেজিতে 1 নাম্বার পেয়ে গেছে। সেন্টেন্স থেকে প্রশ্ন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, ভাবা যায়? সো টেন্স থেকে যখন প্রশ্ন হবে তো এরকমই কিন্তু প্রশ্নটা হবে, ঠিক আছে? বলবে দি এক্সাম্পল অফ দি প্রেজেন্ট প্রগ্রেসিভ, ধরো এই প্রশ্নটা আসলো ঢাকা ইউনিভার্সিটিতে এই বছরে আসলো, তখন দেখো প্রেজেন্ট টেন্স তুমি চিনো কিন্তু প্রগ্রেসিভটা কি আবার? প্রগ্রেসিভ তো তুমি চিনো না, চিনো চিনো না। তখন কিন্তু দেখো টেন্স আমি তো সুন্দর করে টেন্স স্ট্রাকচার শিখাইলাম, তুমি পারলে না, দুঃখটা তোমার চেয়ে আমার বেশি, ঠিক আছে? তো এখন সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। এই প্রগ্রেসিভ মানে হচ্ছে কন্টিনিউয়াস, এই প্রগ্রেসিভ মানে কি বলতো কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন তুমি বলে পাস্ট প্রগ্রেসিভ, ফিউচার প্রগ্রেসিভ, এই প্রগ্রেসিভ মানে কি বলতো কন্টিনিউয়াস। ইভেন এটা তোমার সিনোনিমে আসতে পারে যে হোয়াট ডাজ দ্য সিনোনিম অফ প্রগ্রেসিভ, অ্যান্টোনিম অফ প্রগ্রেসিভ, ঠিক আছে? সো এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সো এটাও কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন আসতে পারে, যে কোনো ইউনিভার্সিটি আসতে পারে। প্রগ্রেসিভ মানে হচ্ছে কন্টিনিউয়াস, প্রগ্রেসিভ সাকিব সুলতান, থ্যাংক ইউ। এটা খেয়াল করো, দি এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রগ্রেসিভ, দ্য প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে কি কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস টেন্সে কোনটা আছে বলো তো? আমরা কি শিখছিলাম? কন্টিনিউয়াস মানে কি বলো? কন্টিনিউয়াস মানে আমরা এখন দেখো কন্টিনিউয়াস মানে কি ছিল? বি ওয়ানের সাথে আইএনজি, বি ওয়ানের সাথে আইএনজি। আর যেহেতু কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকে যে এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর, ঠিক আছে? তো এম ইজ আর এর কোনটা বসবে? আমি সবগুলো লিখলাম, এম অথবা ইজ অথবা আর, সবগুলো তো বসবে না, যে কোনো একটা বসবে। তো শুরুতে একটা সাবজেক্ট, শেষে একটা অবজেক্ট। অবজেক্ট বলতে অবজেক্ট না এক্সটেনশন ধরো, বাকি অংশ আর কি। সো খেয়াল করো, এখন দেখো এখানেও কিন্তু ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে। সো এটা কি উত্তর হবে? কেন হবে না? কারণ আমার কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, তার আগে কি আছে বলো তো? এম ইজ আর। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, লিখে দিন, আমি ভুল করবো অনেকে। কন্টিনিউয়াস প্রগ্রেসিভ মানে কি কন্টিনিউয়াস। তাহলে একটু খেয়াল করো, এখানে কি দেখবে শুরুতে একটা সাবজেক্ট,
শুরুতে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট নেই, শুধু অযথাই ভার প্লাস আইএনজি দিলে হবে? হবে না। আর এখানে দেখো ভার প্লাস আইএনজি আছে, এখানে কি আছে? হ্যাভ হ্যাড আছে। সো হ্যাভ হ্যাড হয় কোন টেন্সে? পারফেক্ট টেন্সে। সো এটা বাদ। আর এইটাও দেখো আর আছে। সো এখানে কি আছে? আমার আর আছে এবং গৌসিপিং ভার প্লাস আইএনজি আছে। তাহলে দেখো ভার প্লাস আইএনজি এর আগে এম ইজ আর এর আর আছে, কি আছে? আর আছে। আর এখানে আছে ভার প্লাস আইএনজি। তারপরে এক্সটেনশন থাকলে থাকুক, না থাকলে না থাকুক, এটা আমার দেখার বিষয় না। সাবজেক্ট হিসেবে আছে দে, দে কি আবার সাবজেক্ট? তাহলে সাবজেক্ট, তাহলে উত্তর কোনটা হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর এর আর ভার্ব ওয়ানের সাথে আইএনজি। সো আর দে হচ্ছে কি সাবজেক্ট, এম ইজ আর এর আর, তারপর বি ওয়ানের সাথে আইএনজি। উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি। এখন তুমি যদি প্রগ্রেসিভ না জানতা প্রগ্রেসিভ কি, তাহলে কিন্তু তুমি এটা উত্তর করতে পারতা, এটা উত্তর করতে পারতা, যে মানে যে কোনো কিছু তোমার মাথায় আসতে পারতো। অথবা পাস্ট, এটা তো পাস্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্ব ওয়ানের সাথে কি আছে? আইএনজি আছে। এম ইজ আর ওয়াজ, এম ইজ আর হয় প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়ার হয় পাস্ট টেন্সে। সো ওয়াজ ওয়ার কিন্তু দেখাইছিলাম। সো শুরুতে সাবজেক্ট আছে, সো এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বা এটা যদি বলতো প্রেজেন্টের জায়গায় যদি বলতো পাস্ট প্রগ্রেসিভ, তখন হয়তো বি নাম্বারটা। পাস্ট প্রগ্রেসিভ বলে কোনটা হতো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এই তো এখন আমরা এইটা দেখো, এটা দেখো, এটা দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে কত সালে? 6-7 আসছে, এবং F1 ভারতে 13 সালে আসছে। সো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটিতে একটু পছন্দ হয়, ঠিক আছে? ওদের সিস্টেমগুলো ঢাকা ইউনিভার্সিটির কেন যেন পছন্দ হয়। সো তোমরা একটু রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখবা, ঢাকা ইউনিভার্সিটি পরে ঢাকা ইউনিভার্সিটি সহ রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন দেখবো। ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, একটু খেয়াল করো। ফাইন্ড আউট, খুঁজে বের করো, দ্য টেন্স মানে ক্রিয়ার কালটা অফ দ্য সেন্টেন্স, সেটা কি? ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং। সবাই অ্যান্সার করো। তখন শিখালাম ইট কি? ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে কি ভার্ব, মানে এম ইজ আর যে ভার্ব মানে ইজ। সো আমরা কি জানি? দেখো আমি ইট কি সাবজেক্ট, আমি লিখলাম এখানে সাবজেক্ট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এম ইজ আর এর ইজ দিলাম শুধু। পরে কি? বি ওনার সাথে আইএনজি, তাই না? মানে আইএনজি ফর্ম। তাহলে এটা কি হবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? সবাই অ্যান্সার দাও দেখি। আমা সবাই একটু মনোযোগ দাও। এখানে যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিচ্ছ বা দিচ্ছ বা দিবা ফিউচারে, ওরা একটা ছাকা খাবার। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। কেন না? ভাই এখানে তো ইট সাবজেক্ট আছে, এখানে এম ইজ আর ইজ আছে, পরে ভার প্লাস আইএনজি আছে। ইন্টারেস্টিং কি ভার প্লাস আইএনজি? ইন্টারেস্টিং কি ভার প্লাস আইএনজি? বলো, ইন্টারেস্টিং কি ভার প্লাস আইএনজি? ইট ইজ ইন্টারেস্টিং মানে কি? এটা খুব মজার। তো এই ইন্টারেস্টিং এটা কি ভার্ব? এটা কি ভার্ব? ভার্বের সাথে আইএনজি হয়েছে? এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়েছে না। সাবজেক্ট ঠিকই আছে, ইজও আছে, কিন্তু এটা ভার্ব না। এটা কি না? ভার্ব না। সো এরকম আরেকটা হইতে পারে। এরকম আরেকটা তোমাকে দেখাই। বলা হলো এটা সব অ্যান্সার করো, এটা সব অ্যান্সার করো। আই এম উইলিং, আই এম উইলিং, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, সেটা কি? সেটা হচ্ছে কি? আই এম উইলিং। এটা আই এম উইলিংটা কি প্রেজেন্ট ইনডেফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? এটা তোমরা অ্যান্সার করো, এটাও অ্যান্সার করো, এটাও অ্যান্সার করো। কারা কারা ছাকা খাইছো? কারা কারা ছাকা খাইছো বলো? বি যারা দিচ্ছ, এই ইন্টারেস্টিং কোনো ভার্ব না। হ্যাঁ, এখন দেখো আমি বললাম আই এম আ স্টুডেন্ট। আমি কি বললাম? আই এম আ স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে কি নাউন। এখন বলবো যে এম ইজ আর তো ভাই আমার কোন টেন্সে হয়? এম ইজ আর তো ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে এম দেখে এম এর পরে কি ভার্ব প্লাস আইএনজি ছিল? এরপর কি ভার্ব প্লাস আইএনজি ছিল নাকি নাউন ছিল? কি ছিল? নাউন ছিল। সো নাউন থাকলে তো হবে না, এই আইএনজিটা হইতে হবে ভার্বের সাথে। এখন দেখো এখানেও কি আছে বলবো? এখানে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন বলবো? কারণ এম কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর, যে কোনো একটা কিছু থাকলে হয় এম ইজ আর প্লাস বি ওয়ানের সাথে আইএনজি। সো বলবো যে ভাই উইল তো একটা ভার্ব। উইল মানে কি? ইচ্ছা হওয়া। উইল একটা অক্সিলারি ভার্ব আছে, উইল, শেল উইল। সো উইল যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, এটা উইল মানে হচ্ছে ইচ্ছা। সো ইচ্ছা। সো উইলের সাথে যখন আইএনজি করলাম, উইলের সাথে আইএনজি করলাম, তখন উইলিং, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক। উইলিং মানে কি বলতো? ইচ্ছুক। আই এম উইলিং মানে কি? আমি ইচ্ছুক। অনেক সময় বলে আই এম হাইলি উইলিং,
আমি খুবই অধীর আগ্রহীভাবে ইচ্ছুক। সো এই উইলিং কিন্তু ইচ্ছুক, এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়েছে না। হার্ট ব্রেকিং আনসার ভাই, হার্ট ব্রেকিং আনসার। ওকে, খুব সুন্দর, খুব ভালো লাগলো কথাটা। আমিও খাইছি হার্ট ব্রেকিং আনসার। খুব মজার। একদিন হইল কি, তোমার ইমরান এইচ রাফি ভাই আছে না, সো রাফি ভাই কী করছে, আমি তোমার আমার এক ছোটো ভাই আসছে, সো পরীক্ষা দিবে, তোর সিট পড়ছিল কবি নজরুলের দিকে আর কি। সো আমি বললাম তুই তো একটা লেডি কিলার রে, মানে ওকে তুই লেডি কিলার রে। তো বলছে আই ফিল প্রাউড, লেডি কিলার, ওই লেডি কিলার মানে খুব ভালো লাগতেছে। পরে আমার বলছে লেডি কিলার বাংলাটা কি যেন, আমি বললাম মাগি বাস। হ্যাঁ, বাংলা বলবি না, ইংলিশটাই বল, ঠিক আছে। তো তোমাদেরকে এরকম ব্যাপারটা হয়ে গেল যে সাবজেক্ট আছে, এম ইজ আর ইজ আছে, কিন্তু ইন্টারেস্টিং তো ভার প্লাস আইএনজি না, ঠিক আছে। আর উইলিং মানে কি, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, তো এইটাও কিন্তু কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াস না। সো এই ধরনের প্রশ্ন যদি করে তোমাদের হার্ট আর ব্রেক হবে না। সো একবার হার্ট ব্রেক হয়েছে আর কখনো হার্ট ব্রেক হবে না। সো বাকিদের হতে পারে, তোমাদের না। অন্তত এই জন্য বলছি ক্লাসের শুরুতে যে আজকের ক্লাস যদি কেউ মিস দিছো, মানে আজকে ক্লাসের পরে ইংরেজির বেসিক তুমি নিজে ঘোষণা করবা, আমি ইংরেজি বেসিকে দুর্বল ছিলাম, আজকের ক্লাস করার পর থেকে ইংরেজি বেসিকে দুর্বল নাই, এটা আপনি সত্যি ভাই পারেন, ঠিক আছে। লেডি কিলার রোমিও, ইন্টারেস্ট সবাই হার্ট ব্রেকিং অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট অ্যান্সারটা কি হবে, তাহলে এটাও কি, আই এম উইলিং কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই এম উইলিংও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটা খুবই ইজি। তারপর দেখি আমরা উইচ অফ দ্য সেন্টেন্স ফিউচার, কিন্তু ইভেন এমনকি দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স। খুবই মজার প্রশ্নটা, খুবই মজার। ঢাকা ইউনিভার্সিটি হবে অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দুইবার প্রশ্নটা আসা। সো আমার ঠিক মনে নেই কোন ইউনিভার্সিটিতে আসছে, সো একটু খেয়াল করো, এর কথার বাংলাটা বুঝো। উইচ অফ দ্য সেন্টেন্স দ্য ফিউচার, মানে কোন সেন্টেন্সটা ফিউচার টেন্সে আছে, কোন সেন্টেন্স কি ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালে, কিন্তু কিন্তু দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স, কিন্তু ভার্বটা কি না ফিউচার টেন্সে না, ভার্ব কোন টেন্সে না, ফিউচার টেন্সে না। ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, ওকে 30 তোমাদের ইমরানের চাকরি ভাইটা কোথায় আজকে আসুক। ওই দিন তোমাদের জুয়ার ভাইকে না খাইয়েছে, ওখানে খাওয়াইছে, ভাবছে আজকে আর একটু নক দিল আর কি, টোক্কা দিল যে আসলে পারি কি না। সো তোমাদের শো ভাই তো ডেভিড, হ্যাঁ, মানে ভাবছে আজকে একটু দুষ্টামি করি, একটু মজা নেই, তোমাদের ভাইয়া তো জানে না। আচ্ছা দেখো কি বললাম, প্রশ্নটাকে বুঝো এখানে যে উইচ অফ দ্য সেন্টেন্স, নিচে কোন সেন্টেন্সটা দ্য ফিউচার মানে ফিউচার টেন্সে, কিন্তু এই ভার্বটা কিন্তু ফিউচার টেন্সে না। দেখো এখানে অ্যান্সারটা বুঝো, এই অ্যান্সার হবে বি নাম্বারটা। সবাই ঠান্ডা মাথা বুঝো। জন ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট উইক। জন ইজ ফ্লাইং মানে কি, জন কি উড়বে না, জন কি করবে, জার্মানিতে যাবে, ঠিক আছে। ফ্লাইট করার অর্থে ফ্লাইং হয়। সো জন ইজ ফ্লাইং ফর জার্মানি, জন কি করবে, জার্মানিতে যাবে নেক্সট উইকে। এটার বাংলা যদি বলি, জন নেক্সট উইকে জার্মানিতে যাচ্ছে, তার মানে সে কিন্তু এখনো যায় নাই, হ্যাঁ, সে কিন্তু এখনো যায় নাই। তাহলে আরেকটা অর্থ কি হতে পারে, জন নেক্সট উইকে জার্মানিতে যাবে, কিন্তু এই ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে, ইজ ফ্লাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, ইজ ফ্লাইং কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়া সত্ত্বেও পরে যখন বললো নেক্সট উইক, পরে কি বললো নেক্সট উইক, তখন কিন্তু অর্থ দিচ্ছে কিসের, ফিউচার টেন্সের। সো ভার্বটা প্রেজেন্ট টেন্সের, অর্থ দিচ্ছে ফিউচার টেন্সের। সো এইটাই বলছে দ্য ফিউচার, এমনকি দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স। গতকালকে ফোন দিয়ে বলতেছে যে অর্জনের একটা মেয়ে দেখছে, বিয়ে করাবে। ছয়টা মনোযোগ দাও।
তোমার রাফি ভাইয়ের আম্মু ফোন দিয়ে বলতেছে তোমার রাফি ভাই ডেভিড শো ভাই প্লাস নাকি মেয়ে দেখছে, সে ডিএমসি তে পড়ে, মানে ঢাকা মেডিকেল কলেজে পড়ে মেয়ে, অনার্সে পড়তেছে, সরি অনার্স এটা তোমার এমবিবিএস পড়তেছে। যখন এমবিবিএস পড়তেছে তখন সে তার মাকে বলতেছে না আমি বিয়ে করবো না, বিয়ে করবো না, আর আমি তো পাশে আছি, আমি তো ওর দিকে তাকায় আছি, ওর মনে তো দিলবার দিলবার, বুঝছো? ওর মাকে বলতেছে বা কোনো আমি বিয়ে করবো না, মানে বুঝাচ্ছে অপরাধী, তুমি খুব অপরাধী, আমার এই অল্প বয়সে বিয়ে করবো, আমার ক্যারিয়ার হুমকির মুখে, আর সে কিন্তু আমার সামনে ঠিকই নাচতেছে, হ্যাঁ, মনে দিলবার দিলবার। তো এই রাফি ভাইয়া তোমরা সবাই জানো যে ইজ গেটিং ম্যারিড, রাইট? এবং ওনার বিয়ে ঠিক হয়েছে, নেক্সট উইকে ওনার বিয়ে হবে আর কি। আচ্ছা, তো রাফি ইজ গেটিং ম্যারিড, তাহলে ইজ আর আছে, সাবজেক্ট আছে আমার, ইজ আছে, আর এখানে কি বি অনার্স দা আইএনজি আছে, কি আছে, বি অনার্স দা আইএনজি আছে। তার মানে এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ আর ইজ এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যখন বললাম রাফি ভাইয়া সামনের সপ্তাহে বিয়ে করতে যাচ্ছে, আমি যদি বলি রাফি ইজ গেটিং ম্যারিড, মানে সে এখন বিয়ে করতেছে, কাছে চলমান। যদি বলি নেক্সট উইকে করতেছে বা নেক্সট মান্থে করতেছে বা নেক্সট ইয়ারে করতেছে, দেখো কি বলে, নেক্সট মান্থ বললাম অথবা ইয়ার বললাম অথবা যে কোনো কিছু, এনিথিং, ডিকেড বললাম, ডিকেড বলতে অনেক মানে বুড়ো হয়ে যাবে তোমাদের রাফি ভাইকে, আর বুড়ো বা না বানাই। সো নেক্সট উইক, ডে, নেক্সট ডে হতে পারে, মান্থ হতে পারে, ইয়ার হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে, নেক্সট যুক্ত থাকলে তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলেও, অর্থ দিবে ফিউচার টেন্সের। তার মানে কি, রাফি ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, ইয়ার অথবা ডে। তো রাফি নেক্সট উইকে মানে আগামী সপ্তাহে বিয়ে করতে যাচ্ছে বা আগামী সপ্তাহে সে বিয়ে করবে, অর্থ দিচ্ছে কিসের? অর্থ দিচ্ছে ফিউচার টেন্সের, অর্থ দিচ্ছে কি ফিউচার টেন্সের। সো এটা কিভাবে বুঝবো? যখন দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেক্সট শব্দটা থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেক্সট শব্দ থাকবে, তখন এটা অর্থ দিবে ফিউচার টেন্সের, অর্থ দিবে কিসের? ফিউচার টেন্সের। তার মানে বুঝতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি নেক্সট থাকে, কি থাকে? নেক্সট থাকে, তাহলে বুঝবা এটা তোমার অর্থ দিচ্ছে ফিউচার টেন্সে। এই সেন্টেন্সটা বলো, উইচ অফ দ্য সেন্টেন্স ফিউচার, এটা কিন্তু ফিউচার সেন্টেন্সের মতো অর্থ দিচ্ছে, কিন্তু ভার্বটা কি না? ফিউচার টেন্সের না, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বা প্রেজেন্ট টেন্সের, ভার্ব কি? ফিউচার না। এটা ক্লিয়ার আশা করি। তারপর সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দিতে হবে। Which one is present perfect tense? কোনটা প্রেজেন্ট পারফেক্ট? পারফেক্ট মানে কি বলছিলাম? B3। আর প্রেজেন্ট পারফেক্টে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ। আর শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট বা এক্সটেনশন, একই কথা, এক কথাটা ভিন্ন কথাই। সো আমি হ্যাভ হ্যাজ বের করবো, পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ। সো হ্যাভ হ্যাজ কোথায় আছে? এই যে হ্যাভ আছে, হ্যাভ হ্যাজের শুধু হ্যাভ আছে, হ্যাজকে পাওয়া যায়নি, তাহলে হ্যাভ হলে হবে। কিন্তু হ্যাভ বিন হয় পারফেক্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। সো এটা পারফেক্ট কন্টিনিউয়াস না, আমাকে বলছে প্রেজেন্ট পারফেক্ট। আর আই এম ওয়ার্কিং, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পারবা। আই ওয়াজ ওয়ার্কিং পাস্ট কন্টিনিউয়াস, তাহলে উত্তর কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার হবে ডি। সো এটা খুবই সহজ অ্যান্সার করতে পারো, খুবই সহজ অ্যান্সার করা যাবে। সো এটা তোমাদের কোনো ঝামেলা নাই। কোনটা পারফেক্ট অ্যান্সার? এক্সাম্পল পারফেক্টে কি থাকে? হ্যাভ হ্যাজ থাকে। সো এখানে সবাই একটু মনোযোগ দাও, যে একটা কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনো। হ্যাভ একটা ভার্ব, এই ভার্বের V2, এই ভার্বের এটা হচ্ছে V1, হ্যাভ হচ্ছে কি V1, এর V2 কি জানো? এর V2 হচ্ছে কি হ্যাড, এর V2 কি বলতো? এর V2 হচ্ছে কি হ্যাড, এর V3 কি জানো? এর V3ও কিন্তু হ্যাড, এর V3ও কি হ্যাড। তাহলে এর V2, হ্যাভ একটা ভার্ব, এই ভার্বের V1 হচ্ছে কি হ্যাভ, এর V2 হচ্ছে কি হ্যাড, এর V3ও কি হ্যাড। তাহলে খেয়াল করো, পারফেক্ট টেন্সে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ অথবা হ্যাজ আসবে, তারপরে কি হবে? V3 হবে, তারপরে কি হবে? V3 হবে। আর শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট, তো শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট সব জায়গায় আছে, আমি খালি শুধু হ্যাভ হ্যাজ দেখি। এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, এখানে শ্যাল হ্যাভ থাকলে তো হবে না, শ্যাল হ্যাভ ফিউচার পারফেক্ট, আমার লাগবে কি? প্রেজেন্ট পারফেক্ট। আর এখানে আছে হ্যাড হলে পাস্ট পারফেক্ট, হ্যাড হয় কি? কিসের? পাস্ট পারফেক্টে। সো আমার কি লাগবে? হ্যাভ অথবা হ্যাজ একমাত্র। তাহলে মানে আমার উত্তর কোনটা আছে? এখানে হ্যাভ আছে। সো হ্যাভের পরে
এখানে হ্যাভ এর পর কিন্তু দেখো V3 নাই, হ্যাভ এর পরে কি নাই, V3 আছে, বাদ কমপ্লিটলি হ্যাভ হ্যাজ এর পরে কি হয়, V3 হয়, মানে পারফেক্ট মানে কি V3, সেখানে কিন্তু V3 নাই, এখানে দা নিউজ, নিউজ কিন্তু নাউন, নিউজ কি নাউন, আর দা নিউজ হচ্ছে নাউন ফ্রেজ। একটা কথা বলছিলাম, একটা শব্দে ধরো পেন হচ্ছে কি কলম, আমি বলি এ পেন, পেন হচ্ছে কি নাউন, পেন কি আমার নাউন, যদি বলি এ পেন, এ পেন কিন্তু নাউন না, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা কি বলতো নাউন ফ্রেজ। যদি বলি বুক, বুক বই হচ্ছে নাউন, যদি বলি এ বুক এটা নাউন ফ্রেজ, যদি বলি দা বুক নাউন ফ্রেজ। ফ্রেজ কখন হয়, যখন দুটো শব্দ মিলে হয়। সো আশা করি ক্লিয়ার এই জায়গাটার মধ্যে। দেখো সাবজেক্ট আমার আছে আই, হ্যাভ আমার আছে, হ্যাঁ মানে হ্যাভ হ্যাজ এ হ্যাড, V3 দেখো আমার আছে, কারণ হ্যাভ এর V3 কি, হ্যাভ এর V3 হচ্ছে হ্যাড। সো এখানে অনেকে বলতে পারো ভাইয়া এখানে হ্যাভ হ্যাড দুটো পাশাপাশি বসছে, মনে হয় এটা ভুল, না এটা ভুল না, যে হ্যাভ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর এখানে হ্যাড, এই হ্যাড হচ্ছে মেইন ভার্ব, এই হ্যাড হচ্ছে কি মেইন ভার্ব, ওই হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এখানে হ্যাড হচ্ছে কি মেইন ভার্ব। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, এই তো সবাই বুঝতে পারছে। আচ্ছা, she has been reading the book since morning, this is an example of কোন টেন্সে। সো has been কোন টেন্সে হয়, পারফেক্ট কন্টিনিউয়াসে, এবং যেহেতু has been বা have been has been হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যদি had been থাকতো তাহলে পাস্ট পারফেক্ট হলে শুধু হ্যাড থাকতো, কি থাকতো, শুধু হ্যাড থাকতো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হয়, am is are am is এর সাথে ভার্ব প্লাস আইএনজি, সো এটা হচ্ছে না। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুধু হ্যাভ অথবা হ্যাজ, শুধু হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বিন থাকতো না। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইয়াস এটাই কারেক্ট, কারণ হ্যাভ হ্যাজ এর পরে হ্যাজ বিন তারপর বি অনুসারে আইএনজি, সো অ্যান্সার কোনটা হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা মনে রাখার একটা সূত্র আছে, দেখো সিন্স বা বিফোর সাধারণত কোথায় বসে, সিন্স বা বিফোর বসে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, এইটা এটা এটা যদি পারো না তোমরা আসলে আজকে বস হয়ে যাবা। আজকে দেখি এটা 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 অ্যান্সার করো। ডেভিড আশরাফুল ইসলাম এই তোমাদের আশরাফুল ভাইয়াকে চিনো, তোমাদের আশরাফুল ভাইয়া চিনো, যার হাত ধরে প্রত্যেকটা মানুষের এই গ্রুপে যুক্ত হইছ, হ্যাঁ তার নাম হচ্ছে আশরাফুল মানে হচ্ছে কি শ্রেষ্ঠ মানব, তাই না, শ্রেষ্ঠ মানুষ। তোমাদের সূচনায় হয়েছে একটা শ্রেষ্ঠ মানুষের হাত ধরে। তোমরা যখন কেউ ভর্তি হয়েছো প্রথম, তোমাকে যে অ্যাপ্রুভ করছে না, মানে তোকে অ্যাপ্রুভ করতে হয়, রিকোয়েস্ট জয়েন দেওয়ার পরে অ্যাপ্রুভ করতে হয়, অ্যাপ্রুভটা কে করছে, অ্যাপ্রুভ করছে তোমাদের এই আশরাফুল ভাই। আর আশরাফুল মানে কি বলতো, শ্রেষ্ঠ মানুষ। আর তোমাদের একটা গ্রুপে যিনি যখন জয়েন করছো তখন তোমাদেরকে স্বাগত জানাইলো, অর্থাৎ প্রবেশ করার সুযোগ করে দিল, সেটা হচ্ছে আশরাফুল, শ্রেষ্ঠ মানুষ। তো আশা করছি তোমরা সবাই কিন্তু এটা শ্রেষ্ঠ মানুষের সংস্পর্শে তোমরা নিজেরা শ্রেষ্ঠ মানুষ হবে, ঠিক আছে। তো আশরাফুল ভাই কিন্তু খুবই ভালো মানুষ একটা। আচ্ছা, সবাই একটু মনোযোগ। এখন বলবো আই রিড, ভাইয়া এইটা তো আই রিড, তাই না। তো আই তো সাবজেক্ট, রিড হচ্ছে কি B1, তারপরে আমার বাকি অংশ এক্সটেনশন বা অবজেক্ট আমার যাই থাকুক এটা না সমস্যা নেই। সো B1 দেখে যারা প্রেজেন্ট ইনডিফিনিট দাগাইছো, B1 দেখে যারা প্রেজেন্ট ইনডিফিনিট দাগাইছো তাদের জন্য এক বালতি সমবেদনা। কেন, কারণ দেখো রিড যে ভার্ব আছে না, রিড এই ভার্বটা হচ্ছে V1, এটা V2 এবং V3 এটাও কিন্তু রিড, কিন্তু প্রনাউন্সিয়েশন যখন করবা তখন কিন্তু রিডের V2 কিন্তু রিড বলা যাবে না, এটা বলতে র্যাড। সেমভাবে V3ও কিন্তু র্যাড বলতে হয়। সো রিড হচ্ছে কি B1 আর V2 হচ্ছে র্যাড, মানে বানান এটাই, আর V3 হচ্ছে কি র্যাড, র্যাড। এবং এটা স্পেলিং করে না বুঝতে পারবো যে রিডের জায়গায় র্যাড বলতেছে, মানে তার মানে পাস্ট ফর্ম বলতেছে, কিন্তু এখানে তো আমি বোঝার কোনো সুযোগ নাই। কিন্তু দেখো বোঝার একটা সুযোগ আছে, যে এখানে বলা আছে আই রেড, আমি পড়েছিলাম অ্যান ইন্টারেস্টিং বুক, আমি একটা মজার বই পড়েছিলাম ফিউ ডেজ অ্যাগো, কিছুদিন আগে আমি একটা ইন্টারেস্টিং বই পড়েছিলাম। তাহলে খেয়াল করো যে এই রিডটা কি, তাহলে এই রিডটা হচ্ছে V2। কেন V2 বললাম, কারণ ফিউ ডেজ অ্যাগো, সো অ্যাগো থাকলে কোন টেন্স হয়, অ্যাগো থাকলে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। রাইট ফ্রম ভার্বের ক্লাস পড়াইছিলাম, তোমরা রাইট ফ্রম যারা ভালো করে বুঝো নাই বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝো নাই, আজকের ক্লাসটা করার পরে ক্লাসে করার পর নোট করবা, নিজে আধা ঘন্টা করবা, টেন্সটা শুধু আধা ঘন্টা করবা, পড়ার পরে রাইট ফ্রম ভার্ব ক্লাস করবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবা, এখন থেকে আর কোনো সমস্যা হবে না। সো দি অ্যান্সার ইজ পাস্ট ইনডেফিনিট। কার হার্ট ব্রেকিং হয়েছে, নেক্সট অ্যান্সার, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে কোন টেন্সের উদাহরণ দেওয়া আছে,
বিফোর দ্য ডক্টর কেম, এখানে কোন টেন্স এখানে দেওয়া নাই, এটা হচ্ছে কি এখানে হবে হয়তো বা, এখানে সম্ভবত আন্ডারলাইন করা ছিল একটা, হ্যাঁ আন্ডারলাইন করা ছিল, কারণ এইখানে একটা টেন্স আছে, এখানে আর একটা টেন্স আছে। তাহলে দেখো এটা আন্ডারলাইনটা সম্ভবত এখানে ছিল। তোমরা এখন বুঝতে পারছো যে তো হেড আছে, হেডের পরে V3 আছে, তাহলে এই অংশটা কি হবে, এই অংশটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর এটা কি সাবজেক্ট, সাবজেক্টের উপরে V2 আছে, তারপরে এটা কি হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে পাস্ট পারফেক্ট, কারণ আন্ডারলাইনটা ছিল এইখানে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর তোমাদের দেখো বিফোর এবং আফটার, আফটার নিয়ম শিখেছিলাম যে বিফোর মানে কি, বিফোর মানে হচ্ছে কি পূর্ব, বিফোর অর্থ কি পূর্বে, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট, আর আফটার মানে কি পরে, সো আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। সো এই পাস্ট পারফেক্ট কোথায় বসবে, যে বিফোর মানে কি পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসবে, আফটার মানে পরে, আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট। এটা যদি কেউ বুঝো, আন্ডারলাইনটা কোথায় করা ছিল, তোমার স্ট্রাকচারও দেখা লাগবে না, আন্ডারলাইনটা কিসে ছিল বিফোরের পূর্বে, মানে বিফোরের আগে, বিফোর মানে কি পূর্বে, বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট, আর যদি আফটার বলতো তাহলে আফটারের পরে হয়তো পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা তোমরা কি আবার ভর্তি হবে নাকি, তোমরা তো আর ভর্তি হবে না, তাহলে টেন্সটা কিন্তু শেষ, টেন্সটা শেষ। এখন বলো টেন্স নিয়ে কি আর ঝামেলা আছে, টেন্স নিয়ে তোমাকে এখন যেভাবে প্রশ্ন করা হোক, এবং তোমার যে ইংরেজি বেসিকের দুর্বলতা সবই কিন্তু শেষ হয়েছে। এবং তোমাকে একটা মজার কথা বলি, টেন্স নিয়ে তোমার এখন যে ধারণাটা, টেন্স বলবে কি, আমি অনেকে বলবে আমি টেন্সটা পারি, কিন্তু যখন ধরা হয়, যখন ধরি কোচিং সেন্টার যাইতাম যখন, বলতো টেন্স পারো, হ্যাঁ ভাই পারি, বললাম যে ফিউচার পারফেক্টের এটা বলো, স্ট্রাকচার বলো, বলতে পারতো না, সে টেন্স পারে কিন্তু। আবার বলি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পারতো না, ভাই টেন্স আমি পারি। সো এখন তোমরা আসলে কিন্তু রিয়েলি পারো, আর তোমরা এমনভাবে তোমাদেরকে শিখেছি, মুখস্থ নাকি কৌশল, কৌশলের উপর কোনো মাইন্ড নেই। এখন আমরা দেখবো সিকোয়েন্স অফ টেন্স, তারপর দেখবো ড্যাংলিং মডিফাই, তারপর দেখবো কি ড্যাংলিং মডিফাই। সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। ইজি ক্লাস ছিল, হ্যাঁ ইজি ক্লাস ছিল না, ক্লাসটা কঠিন ছিল, ইজি হয়ে গেছে। ভাইয়া আপনি লেকচারগুলো 1, 2, 3 দিয়ে রাখেন, তাহলে যারা পরে ভর্তি হয়েছে তাদের জন্য সুযোগ হবে। ওকে হ্যাঁ, আমি লেকচার ওয়াইজ দিয়েছি। দেখো তোমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে এখানে কিন্তু লেখা আছে যে আজকে ইংলিশ লেকচার হচ্ছে কি 11, 12 and 13। সো ধন্যবাদ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য। এটা অনেকের জন্য অনেক বড় একটা সম্পদ, ঠিক আছে। কেন বললাম এই কথাটা, আমি কেন বললাম, সবাই একটু মনোযোগ দাও। দীর্ঘ 12 বছরে যেটা শিখতে পারো নাই, সেটা কিন্তু একটা ক্লাসে শেখানো সম্ভব, তাই না। একটা ক্লাসে আর এমনভাবে শিখেছি, এটা কোনোদিন ভুলতে পারবো না। তোমার যখন ছোট ভাই, তোমরা অনেকে ইউনিভার্সিটি আসবে টিউশন করাবা বা কাউকে পড়াবা, তোমরা যখন কাউকে টিউশন করা, তোমাদের স্টুডেন্ট তোমাদের ফ্যান হয়ে থাকবে। কেন ফ্যান হয়ে থাকবে, আর তোমাদের বোঝানোর কৌশলটা হবে আমার মতো। আর এইভাবে কেউ যদি তোমাকে টেন্স পড়াইতো, তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকতো না, স্বাভাবিক থাকতাম। আচ্ছা আমরা তো টেন্স পড়লাম, এখন লেকচারটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এখন লেকচারটা কি বলো, সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স মানে কি ধারাবাহিকতা, সিকোয়েন্স মানে কি বলো তো, ধারাবাহিকতা। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও, একটা কথা মাথায় রাখলে হবে, সিকোয়েন্স অফ টেন্স একটা কথা মাথায় রাখলে হবে। এটা আমি ফ্রি ক্লাসেও পড়াইছি, সো এটা তোমরা এমনিতেও যারা করছো এরা সহজে পারবা, কিন্তু ড্যাংলিং মডিফায়ার কিন্তু ফ্রি ক্লাসে পড়াইনি। সো ড্যাংলিং মডিফায়ার ক্লাস কিন্তু করতে হবে। সো তোমরা দৌড় দিবা না, দৌড় দিলে তোমাদের লস। আমি খুব দ্রুত বুঝাই ফেলতে পারবো এটা। আরে না, অনেকে ক্লাস শেষ মনে করে চলে গেছে। টেন্স ক্লিয়ার, টেন্স একদম চিরদিনের জন্য ক্লিয়ার ইনশাল্লাহ। আমি চলে যেতে কি আবার ফেরত আসছি। আশরাফুল নিজে একটা ফ্ল্যাশব্যাক, শোয়ের ক্লাস মানে পানি। থ্যাংক ইউ। তোমাদের কি বিরতি লাগবে? একটু হইলে আমিও চলে যেতাম। আহা, মানে ক্লাস শেষ হইলে কি সবাইকে এতই বিরক্ত লাগে যে দৌড় দিব একটা। ও ইনশাল্লাহ নাফিজা সুলতানা, আমিও আপনাকে একদিন আপনার মতো পড়াবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ চাইলে তো আপনিও আমার থেকে ভালো পড়াবেন ইনশাল্লাহ। আমি এটা দোয়া করি আমার স্টুডেন্ট আমার থেকে ভালো পড়াবে। যদি খেয়াল করো সিকোয়েন্স অফ টেন্স মানে কি জানো, একটা কথা মনে রাখবা, এখানে একটা কথা লিখছি V2। V2 কোথায় হয়, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তার মানে এটা কি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, তাই না। সো এই পাশে যদি পাস্ট টেন্স হয়, এই পাশে যদি কি হয়
পাস্ট টেন্স হয়, আমি একটু কারেকশন করিনি, হ্যাঁ একটু কারেকশন করি, এখানে একটু ভুল আছে, ভুল একটু কারেকশন করিনি। সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, V2 মানে কি? শুরুতে তো সাবজেক্ট আছে, সবাই জানি, শেষে অবজেক্ট আছে, এটা সবাই আমরা জানি। সো V2 মানে কি বলতো? V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। V2 মানে কি বলো? পাস্ট ইনডিফিনিট। তার মানে এই পাশে যদি আমার পাস্ট টেন্স হয়, এই পাশে যদি আমার কি হয়? পাস্ট টেন্স হয়, তো সাধারণত এই পাশে প্রেজেন্ট টেন্স হবে না, এই পাশে ফিউচার টেন্স হবে না। কারণ এই পাশে যদি পাস্ট টেন্স হয়, এই পাঁচটার মধ্যেও কি হবে? V2 হবে, মানে পাস্ট টেন্স হবে। কি হবে? পাস্ট টেন্স হবে। সো এইখানে V2 যদি না পাওয়া যায়, তাহলে কি থাকবে? উড থাকবে। উড তো উইলের পাস্ট ফর্ম, তাই না? উড কি? উইলের পাস্ট ফর্ম। সো উড হবে। সো ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। সো এখানে কি হবে? কুড হবে। সো ক্যান তো প্রেজেন্ট টেন্সে হয়, আর পাস্ট ফর্ম হচ্ছে কুড। তার মানে এই পাশে যদি V2 হয়, তাহলে এখানে সাধারণত আমরা V2 পাবো। এখানে কি পাবো? V2। যদি V2 না পাওয়া যায়, তাহলে উড অথবা কুড পাওয়া যাবে, উড অথবা কুড পাওয়া যাবে। কিন্তু এই পাশে V2 হওয়া সত্ত্বেও এই পাশে V1 হবে। সো V1 এর কি মানে? এখানটা তার মানে এর আগে কি একটা সাবজেক্ট আছে, পরে একটা অবজেক্ট আছে, তার মানে কি এটা এখানে আমার কি হতে পারে? এখানে কি ঘটনা ঘটলো? যে প্রেজেন্ট টেন্স হবে। এই পাশে পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও এই পাশে প্রেজেন্ট টেন্স হইতে পারে, এই পাশে পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও এই পাশে প্রেজেন্ট টেন্স হইতে পারে। কখন? যখন তোমার এই পাশের অংশ দ্বারা চিরন্তন সত্য বোঝাবে। কি বোঝাবে? চিরন্তন সত্য, অথবা বৈজ্ঞানিক সত্য, অথবা গাণিতিক যুক্তি বোঝাবে, অথবা অভ্যাসগত কর্ম। তার মানে কয়টা? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, গাণিতিক যুক্তি, অভ্যাসগত কর্ম। এই চারটা জিনিস যখন বোঝাবে, তখন এই পাশে এই V2 হওয়ার কথা ছিল, কিন্তু V2 না হয় তখন কি হবে? V1 হবে। যেমন 2 এ 4 হয়, হ্যাঁ, এটা অতীতকালে হয়তো, এখনো হইতেছে, ভবিষ্যতে হইতেছে। এই ধরনের ঘটনাকে বলে আমরা চিরন্তন সত্য, বা এটাকে তুমি গাণিতিক যুক্তিও বলতে পারো, বৈজ্ঞানিক সত্যও বলতে পারো। তো মূল কথা হচ্ছে এটা ওকে, এটা হচ্ছে চিরন্তন সত্য। ঠিক আছে, চলো আমরা একটু দেখি অ্যান্সারগুলো, দেখি কিভাবে প্রশ্ন আসে সিকোয়েন্স অফ টেন্স থেকে। আচ্ছা, ক্ষুধা লাগছে। আচ্ছা, আমার না হয় খাওয়ার সুযোগ নেই, আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের কিন্তু খাওয়ার সুযোগ আছে। তুমি ফোনটা সামনে রেখে তুমি ডিনার করা শুরু করো, আর কান আছে না, কান আর চোখ দিয়ে খাওয়া শুরু করো। আর মাছ খাইলে একটু দেখে খাইও আর কি, ঠিক আছে? আর মাছটাকে সাইডে রেখে দাও। মাংস হলে খেয়ে ফেলো, ডিম হলে খেয়ে ফেলো, বা সবজি হলে খেয়ে ফেলো, দেখা লাগবে না। যদি মাছ হয়, আজকে মাছটা খাওয়ার পরে খাইও। মাছটা যখন আমার ক্লাস দেখো, আর কানে শুনতে থাকো আর খেতে থাকো, ঠিক আছে? খেতে পারো। আর মাছ হলে মাছটা একটু সাইডে রেখে দাও, ক্লাসটা শেষ হওয়ার পরে খাইও, ঠিক আছে? আজকের জন্য ওকে। তার মানে আমি কি বলছিলাম ভাইয়া? এই পাশে যদি পাস্ট টেন্স হয়, তাহলে এই পাশে কি হবে? পাস্ট টেন্সে হবে। সেইড কি? সেইড হচ্ছে কি? V2। যদি এই পাশে V2 হয়, তাহলে ওই পাশে কি হবে? V2 হবে। V2 না থাকলে কি হবে? উড কুড থাকবে। সো উইল তো হবে না। এখানে মধ্যে হি সেড দ্যাট, সে বলছিল যে হি উইল বি আনএবল টু কাম, সে আসতে অক্ষম না। এখানে যদি পাস্ট টেন্স, তাহলে এখানে উইল দিলে ফিউচার টেন্স হবে, মে দিলে প্রেজেন্ট টেন্স হবে, ওয়ান্স দিলে প্রেজেন্ট টেন্স হবে। এগুলো দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না। তাহলে কি হবে? বলছিলাম এই পাশে V2 থাকলে এই পাশেও V2 হবে, V2 না থাকলে কি হবে? উড অথবা কুড। V2 না থাকলে কি হবে? উড এবং কুড। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে উড অথবা কুড। তারপর দেখো, তারপর খেয়াল করো, এই টপিকগুলো অনেক ছোট ছোট। হি প্রমিসড, তাহলে এটা কি বলতো? V2। সো এটা যদি V2 হয়, তাহলে এই পাশে কি হবে? V2 হবে। সো V2 হবে কি হবে? V2 হবে অথবা উড অথবা কুড, উড অথবা কুড, উড অথবা কুড। সো V2 নাই, উইল হবে ফিউচার, শুড প্রেজেন্ট, কেন প্রেজেন্ট। সো উড কি হবে? উড। হি প্রমিসড দ্যাট হি উড কাম নেক্সট মানডে। বাহিরে বৃষ্টি হচ্ছে আর শুভ ভাইয়ের পানির মতো ক্লাস করাচ্ছেন। বৃষ্টির সাথে শুভ ভাইয়ের একটা সম্পর্ক, তাই না? বাহিরে বৃষ্টি, আর এখানে এই বৃষ্টির পানির মতোই ক্লাস হচ্ছে ঘরের ভিতরে। ফাইন, তোমরা আসলে অনেক ফানি। খেয়াল করো, নোবডি নিউ
সো নিউটা কি, নিউটা হচ্ছে কি V2। সো ওইখানে লিখছিলাম না ওই পাশে যদি V2 হয় তাহলে এই পাশে কি ঘটনা হতে পারে। আচ্ছা তোমাদেরকে একটু নিয়মটা শিখাই দিই ভালো করে, সবাই মনোযোগ দাও। এই নোট যখন করবা এই অংশটা করবা, এই পাশে যখন V2 হবে, এই পাশে যখন কি হবে V2 হবে, তাহলে এই পাশে কি হইতে পারে, এই পাশে কি হইতে পারে V2 হইতে পারে। সবাই এটা এই নোট যখন করবা এই নোটটা করবা, এই পাশে যখন V2 হবে তখন এই V2, এই যে V2 লিখলাম, তাহলে ওই পাশে কি হইতে পারে V2 হইতে পারে। আবার V2 যদি না থাকে, V2 যদি না থাকে তাহলে কি হবে উড অথবা কুড, উড অথবা কুড। সো এটা হইতে পারে উড কুডের পরে V1 হবে। এখন আবার এটাও হইতে পারে যে ওয়াজ অথবা ওয়ার, এটা সবাই স্ক্রিনশট দিবা। ওয়াজ ওয়ার পরে কি হতে পারে V1 সাথে আইএনজি। সো ওয়াজ ওয়ার হইতে পারে, মানে এই পাশে পাস্ট ইনডিফিনিট হইলে এই পাশে পাস্ট ইনডিফিনিট হতে পারে, এই পাশে পাস্ট ইনডিফিনিট হলে এই পাশে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। আর আবার এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে যে হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3 মানে কি পাস্ট পারফেক্ট। তারপরে এই পাশে যদি পাস্ট টেন্স হয় অবশ্যই এই পাশে পাস্ট টেন্স হবে। V2 মানে কি পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট। উড কুড B2 মানে এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। আর সাবজেক্টের পরে মানে এই পাশে যখন B2 থাকতেছে, এই পাশে যখন B2, এই পাশে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার পরে V1 এর আইএনজি, তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস, এই পাশে কিন্তু পাস্টই আছে। আবার দেখো এই পাশে যখন V2 হবে এই পাশে কি হতে পারে হ্যাড প্লাস V3 হতে পারে। যখন হ্যাড প্লাস V3 হতে পাস্ট পারফেক্ট, মানে কি এই পাশে যখন পাস্ট ইনডিফিনিট, এই পাশে যখন পাস্ট ইনডিফিনিট, তখন এই পাশে পাস্ট টেন্সের যে কোনো ফর্ম হতে পারে, পাস্ট টেন্সের যে কোনো ফর্ম, পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হইতে পারে যদি অপশনে অন্যগুলো না থাকে, বাট এরকম আসলে আমরা কোনোদিন দেখি নাই, আসে নাই পরীক্ষা প্রশ্ন। সো মূল কথাটা কি, মূল কথা হচ্ছে এখানে নোটটা করবে। এখন যেটা হইতে পারে না সেটা হচ্ছে কি B1, যেটা হইতে পারে না সেটা কি B1। সো B1ও হইতে পারে যদি যদি কি হয় চিরন্তন সত্য বোঝায়। তখন কখন হয় বলতো, যখন চিরন্তন সত্য বোঝায়, চিরন্তন চিরন্তন সত্য, ঠিক আছে, বৈজ্ঞানিক যুক্তি বা বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য। আবার গাণিতিক যুক্তি, এই নোটটা তোমরা সবাই করবা। গাণিতিক যুক্তি, অভ্যাসগত কর্ম, যেটা আমরা বলি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম। সো এই চারটা লিখো সবাই, একটা স্ক্রিনশট দিয়ে নাও, লিখো পরে যারা খাচ্ছ স্ক্রিনশট দিয়ে নাও, খাবার মাঝকে একটু স্ক্রিনশট দিয়ে নাও। তার মানে ঘটনা এই পাশে পাস্ট টেন্স হলে, এই পাশে আমার যদি পাস্ট টেন্স হয় এই পাশে V2 হইতে পারে, অথবা উড কুড হইতে পারে, অথবা ওয়াজ ওয়ার প্লাস V1 সাথে আইএনজি, অথবা হ্যাড প্লাস V3 হইতে পারে, আবার V1ও হইতে পারে। তখন V1 কখন হবে, এই পাশে পাস্ট টেন্স থাকলে ওই পাশে পাস্ট টেন্স হবে, এটাই মূল কথা। সিকোয়েন্স অফ টেন্স মানে কি, সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে এই পাশে পাস্ট টেন্স হলে ওই পাশে পাস্ট টেন্সই হবে, এটা পাস্ট ইনডিফিনিট হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট হোক। কিন্তু এক্সেপশন একটা জায়গার মধ্যে, সেটা হচ্ছে কি এই পাশে পাস্ট টেন্স হলে এই পাশে V1ও হইতে পারে, মানে প্রেজেন্ট টেন্সও হইতে পারে, যদি সেটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, গাণিতিক যুক্তি, অভ্যাসগত কর্ম বোঝায়। এতটুকু বুঝলে সিকোয়েন্স অফ টেন্স শেষ। এই একটা কথাই এতটুকু লেকচার। সিকোয়েন্স অফ টেন্সের মানে এতটুকু নোট থাকবে, সেটা হচ্ছে কি একটি অংশে পাস্ট ইনডিফিনিট হলে অর্থাৎ V2 হলে অপর অংশটি V2 হতে পারে, উড অথবা কুড হতে পারে, এটাও পাস্ট ইনডিফিনিট। তো ওয়াজ ওয়ার ভার্ব V1 এর আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট, মানে এই পাশে পাস্ট টেন্স হলে ওই পাশে পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে যদি অপশন না থাকে, বাট এটা চলো প্রচলন একদম নাই বললে চলে। এখন যেটা হইতে পারতো না, যে এই পাশে V2 মানে পাস্ট ইনডিফিনিট হওয়া সত্ত্বেও ওই পাশে প্রেজেন্ট টেন্স হইতে পারতো না, কিন্তু হবে যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, গাণিতিক যুক্তি অথবা অভ্যাসগত কর্ম বোঝায়। ক্লিয়ার? সরে গেলাম। তোমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে দেখো ভাই, এসএস ডান। ওকে, এখন সবাই একটু মনোযোগ দাও। তার মানে এখন তোমাদেরকে সব বোঝানো লাগবে না, এখন তোমরা নিজেরাই পারবা। দেখো আমরা ক্লাস টুটা নাই দিই। হি সেড দ্যাট, অনেকের ঘুম ধরতেছে। হি সেড দ্যাট, এটা কি V2 না? সো V2 যদি এই পাশে V2 হয়, এই পাশে যদি কি হয় বলো তো V2 হয়, তাহলে এই পাশে যদি V2 হয় তাহলে এখানে কি উইল গো হবে, উইল গো ফিউচার টেন্স। এই পাশে পাস্ট টেন্স হলে এই পাশে ফিউচার হবে না। সো এই পাশে পাস্ট টেন্স হলে এই পাশে গোস মানে কি হবে না, প্রেজেন্ট টেন্স হবে না। এই পাশে পাস্ট টেন্স হলে এই পাশে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাজ গো
গন হবে না, তাহলে কোনটা হবে উড গো, কোনটা হবে উড গো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5, হি সেড দ্যাট, হি সেড দ্যাট, সবাই একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। অ্যাসেস ডান, ওকে ফাইন। হি সেড, তার মানে এখানে কি পাস্ট টেন্স আছে, তাহলে এখানে পাস্ট টেন্স হবে, উইল হচ্ছে ফিউচার টেন্স, মে হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, ক্যান নট হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স কোনটা, ক্যান, কুড নট। আর আমরা জানি উড, উড অথবা কুড, উড অথবা কুড, এই পাশে পাস্ট থাকলে এই পাশে পাস্ট হবে, পাস্ট আছে কোথায় এটাতে। তারপর দেখো পাস্ট টেন্স মানে এক পাশে পাস্ট টেন্স হলে ওপর পাশে পাস্ট টেন্স হবে, এটা মূল কথা। তারপর দেখো মাই ফাদার টোল্ড মি, টেল না টোল্ড মি, বাবা আমাকে বলেছিল যে, সো এখানে কি পাস্ট টেন্স, তাহলে এখানে কি ফিউচার টেন্স হবে, এখানে কি ফিউচার টেন্স হবে উইল, সো কি হবে উড বি হেল্প মি নাকি উড হেল্প মি। সো দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের বিষয়, তো সো এখন একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে উড হেল্প মি। আমার বাবা বলেছিল যে তিনি আমাকে সাহায্য করবেন, তো সাহায্য করার কাজটা দেখো উড বি এর পরে এই যে হেল্প। আচ্ছা একটু ভালো করে খেয়াল করো, এটাও ফিউচার টেন্স, এটাও ফিউচার টেন্স, এখানে উড আছে, এখানে উড আছে, উড হইতে পারে। এখন খেয়াল করো যে উইল, আচ্ছা উড, কুড, শুড, এইগুলোর পরে কি হবে, এগুলোর পরে হবে V1, এগুলোর পরে কি হবে V1। আর যদি সবাই মনোযোগ দাও, উড, কুড, শুড, এগুলোর সাথে বি থাকে, কি থাকে বি থাকে, তখন হবে V3, তখন কি হবে V3। দেখো উড বি, উড এর পরে কি আছে বি আছে না, বি থাকে কি হেল্পড হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল হেল্পড, সো এখানে কি দেওয়া নাই V3 দেওয়া নাই। উড কুড শুডের পরে হবে V1, উড বি কুড বি শুড বি পরে কি হবে V3। সো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ডি নাম্বারটা। ক্লিয়ার এটা, এটা কি ক্লিয়ার? এই বি যারা দিছো, যারা বি দিছো অনেকে ভুল করছো। দেখো এই পাশে যেহেতু পাস্ট টেন্স আছে, তার মানে এখানে পাস্ট টেন্সই হবে, উইল তো ফিউচার, উইল বাদ, উইল ফিউচার বাদ, এখানেও কি আছে উইল আছে, সো উইল দেখলে তো বাদ দেবো ফিউচার টেন্স, কারণ এই পাশে তো ফিউচার হবে না, এই পাশে পাস্ট টেন্সে হবে, সো পাস্ট টেন্স ছিল উড, এখানেও ছিল উড। সো উডের পরে দেখো আমি কি বলছি, উড কুড শেলের পরে V1 হয়, কিন্তু উডের পরে যখন বি হবে, কুডের পরে যখন বি হবে, শুডের পরে যখন বি হবে, তখন কিন্তু হবে V3, তখন কি হবে V3। সো উডের পরে কি আছে বি আছে না, সো হেল্প কি V1, হেল্প কি বলো V1, এখানে কি হবে হেল্প, হেল্প এটা V3 হওয়ার কথা ছিল, সো এটা V3 হয় না বলে এটা বাদ, তাহলে অ্যান্সার কোন হবে উডের পর দেখো হেল্প মি, সো এটা কারেক্ট, এটা কারেক্ট। আজকে সবার এত ঘুম ধরলো কেন? আচ্ছা তারপর দেখো হি থট, হি থট দেওয়া আছে, তার মানে এটা কি পাস্ট টেন্স, এই পাশে সবটা পাস্ট টেন্স, এই পাশে সব পাস্ট টেন্স, এই পাশে সব পাস্ট টেন্স, হি থট দেওয়া আছে। এইখানে ইট ইজ রেইনিং প্রেজেন্ট টেন্স, এটা ফিউচার টেন্স উইল, এখানে উইল ফিউচার টেন্স, তাহলে পাস্ট টেন্স কোনটা আছে, পাস্ট টেন্স ডি নাম্বারটা, উত্তর ডি। কতক্ষণ লাগবে অ্যান্সার করতে, দেখো কতক্ষণ লাগে। দেখো আই নেভার থট, আমি কখনো ভাবিনি, সেটা পাস্ট টেন্স, থিঙ্ক হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে থট, তাহলে এখানে উইল ফিউচার, মে প্রেজেন্ট, মাইট প্রেজেন্ট, তাহলে উড সি, উড সি আমার কি অ্যান্সার। দেখো তোমাদের জন্য, তোমাদের ঘুমে ধরছে, হ্যাঁ নেটওয়ার্ক, ক্লাসটা এত লুকোচুরি খেলো না, এত কষ্ট তুমি দিও না, সহ্য। ওকে ওকে ফাইন। দেখো উই প্রেড, সো এটা পাস্ট টেন্স, এই পাশে পাস্ট টেন্স হলে এখানে ফিউচার টেন্স হবে না, মে হচ্ছে প্রেজেন্ট টেন্স, বিং এটাও প্রেজেন্টে, সো উড বি কি হবে উড বি, উড বি পরে দেখো উড বি অ্যাবল টু রিটার্ন ইন টাইম, সো এটাই অ্যান্সার। উই নিউ, আমি উই নিউ মানে কি আমরা জানতাম, হি, সো হি এর পরে উড হবে, এটা অ্যান্সার। সো ক্যান হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, উইল ফিউচার টেন্স, আউট টু এটা প্রেজেন্ট টেন্স, সো বাদ, কারণ আমরা জানি এখানে V2 হইলে ওই পাশে উড হইতে পারে, এখানে V2 হইলে ওই পাশে কি হইতে পারে উড হইতে পারে। উই থট, উই থট, সেটা কি পাস্ট টেন্স, ওইখানে পাস্ট টেন্স হলে এখানে কি গেটস প্রেজেন্ট টেন্স হবে, ইজ গেটিং হবে, উইল গেট হবে, এটা প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স, তাহলে কি হবে উড গেট, কি হবে উড গেট। দেখো কত সেকেন্ড লাগে অ্যান্সার করতে, তোমার মতো করে ভাববা, এত কিছু দেখা দরকার নেই, কত সেকেন্ড লাগবে, কত সেকেন্ড লাগবে। হি সেড, সেড কি V2, সেড কি বলতো V2, এই পাশে পাস্ট থাকে এখানে প্রেজেন্ট হবে, এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে, ওয়াজ গোয়িং
আর হচ্ছে হ্যাজ বিন তো হবে না, হ্যাজ বিন কি হবে না। এখন আমি তোমাকে বলছিলাম যে এই পাশে ভি টু থাকলে, এই পাশে ভি টু থাকলে এখানে কি হতে পারে, ভি টু হইতে পারে, এখানে হচ্ছে কি উড কুড হইতে পারে, ভি টু না থাকলে উড কুড হতে পারে, আবার কি হতে পারে ওয়াজ ওয়ার হতে পারে, কি হতে পারে ওয়াজ ওয়ার প্লাস বি ওয়ানের সাথে আইএনজি, মানে পাস্ট কন্টিনিউয়াস। এর পাশে পাস থাকলে এই পাশে পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, আর পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, আবার কি হতে পারে আবার বি ওয়ানও হতে পারে যদি চিরন্তন সত্য বোঝায়। সো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট, এটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে কিন্তু সবগুলো প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। সো উত্তর পাস্ট আছে কোনটা, উত্তর পাস্ট আছে শুধুমাত্র একটা, ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং। ক্লিয়ার? এই তো। তারপর দেখো কোনটা কারেক্ট, আই থট, থট, থট এবং থট এগুলো পাস্ট টেন্স আছে। সো লাভস হচ্ছে বি ওয়ান প্রেজেন্ট টেন্স, লাভড বি টু এটা হতে পারে, এটা কি হতে পারে। সো উইল ফিউচার টেন্স হবে না, মে প্রেজেন্ট টেন্স হবে না। উত্তর কোনটা হবে, কারণ এই পাশে ভি টু হইলে ওই পাশে কি হবে ভি টু হবে, ওই পাশে কি হবে ভি টু হবে। সো এখানে দেখো থট হচ্ছে কি ভি টু আর লাভের পাস্ট ফর্ম হচ্ছে কি ভি টু, লাভড। সো এটা ঠিক আছে, এটা কি আছে ঠিক আছে। সো অ্যান্সার কোনটা হবে, এটা হবে। তো তোমাদের জন্য কিন্তু তাড়াতাড়ি ক্লাস শেষ করতেছি। সো সবাই 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 এটা অ্যান্সার করো। আই ডিড নট নো, তো ডিড নট কি, ডিড মানে কি ভি টু। সো ভি টু যদি হয়, আমি বলছিলাম একটা ব্যতিক্রম ক্ষেত্র আছে, একটা কেসে ব্যতিক্রম ক্ষেত্র আছে, সেটা হচ্ছে বি ওয়ান হইতে পারে যদি চিরন্তন সত্য বোঝায়। হি ডিড নট নো, সে জানতো না যে আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরে এটা জানতো না। তাহলে ইজ মুভ হবে, ইজ মুভ হয় না, ইজ মুভিং হয়, কি হয় ইজ মুভিং হয়। তারপর হচ্ছে মুভস এটা হবে, মুভস হচ্ছে কি বি টু। এটা হয়তো যদি চিরন্তন সত্য না বুঝাইতো তাহলে এটাই হয়তো সাধারণ নিয়মে। আর হ্যাজ মুভড তো হবে না, হ্যাজ মুভড হবে না। তাহলে কি হবে, এই পাশে ভি টু থাকা সত্ত্বেও ওই পাশে কি হচ্ছে ভি ওয়ান হচ্ছে। কেন হচ্ছে, কারণ হচ্ছে কি এটা চিরন্তন সত্য, যে পৃথিবী সূর্য চারপাশে ঘুরে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটা চিরন্তন সত্য। এ তো বুঝতে পারছো। গ্যালিলিও ডিসকভার্ড, যে এটা আবিষ্কার করছিল কেনা গ্যালিলিও। গ্যালিলিও ডিসকভার্ড দ্যাট, আবিষ্কার করেছে দ্য আর্থ মানে সূর্য কি করতেছে মুভড হবে না, পাস্ট তো হবে না, কারণ এই পাশে ভি টু হওয়া সত্ত্বেও ওই পাশে ভি ওয়ান হইতে পারে। কোন ক্ষেত্রে, যদি চিরন্তন সত্য বোঝায়, অভ্যাসগত কর্ম বোঝায়, বৈজ্ঞানিক সত্য বোঝায়, গাণিতিক যুক্তি বোঝায়। তা আর্থ কি হবে মুভস রাউন্ড, কি হবে মুভস রাউন্ড, হ্যাড হবে না, হ্যাড হচ্ছে পাস্ট, পুরো পাস্ট। সো অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে কি বি, অ্যান্সার কি বি। আচ্ছা এখন শেষ না কিন্তু, আমার দৌড় দিও না, শেষ না কিন্তু। অনেকের ঘুম ধরতেছে আজকে, বুঝলাম না বৃষ্টি হচ্ছে এই কারণে ঘুম ধরতেছে। বৃষ্টি আসলে একটা সমস্যা হচ্ছে কি সবার ঘুম ধরে। আর একটা টপিক 5 মিনিট লাগবে, কত মিনিট ঘড়ি ধরো, 5 মিনিটে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের রাফি ভাই বলতেছে কি বৃষ্টি ভাবির জন্য ক্লাস শেষ করতেছেন, স্বীকার করেন, বাচ্চাদের ভুল বোঝায় না প্লিজ। বাচ্চাদের ঘুম ধরছে, আমি একটু আগে ঘুম থেকেই উঠছি, ঠিক আছে। সো বাচ্চাদের ঘুম ধরছে জন্য ওদের কথা চিন্তা করে ক্লাস শেষ করতেছি। রাফি ভাইয়া বুঝছেন। মুভস রাউন্ড, ওকে। আচ্ছা আমরা আজকে যে টপিকটা পড়বো জাস্ট 5 মিনিট লাগবে। ক মিনিট, 5 মিনিটের উপর 1 মিনিট লাগবে না। সবাই মনোযোগ দাও, ক্লাস চলছে, চলবে ইনশাল্লাহ, ক্লাস চলবে। কারা কারা ক্লাস চলা যায়? আরে ভাইয়া কেন ঘুমাবে না, আপনি আসতে পারেন। ওকে হ্যাঁ এটা ঠিক, যারা ঘুমাবে তারা, যাদের ঘুম বেশি দোষে ঘুমায় পড়ো, সকালে রেকর্ড ক্লাস করো, সমস্যা নেই। কারণ খুব ফাস্ট পড়ালে অনেকে বুঝতে সমস্যা হবে। লামিয়াদের এখানে বৃষ্টিও হচ্ছে না, ঘুমও আসতেছে না। সো বৃষ্টির সাথে ঘুমের একটা মারাত্মক সম্পর্ক, তাই না? আচ্ছা দেখো এই টপিকের নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ভালো করে মনোযোগ দাও, ড্যাংলিং মডিফায়ার, এটাকে বলা হয় মিসপ্লেসড মডিফায়ার, ইলজিক্যাল মডিফায়ার, ঠিক আছে। সো এটার অনেক নাম আছে তোমার বইতে, এইগুলো নামে পরিচিত। সো মোস্ট অফ দ্য কেসেস আমার এইটার আমি চিনি, ড্যাংলিং মডিফায়ার, ইলজিক্যাল মডিফায়ার, অথবা হচ্ছে কি আমার কি মিসপ্লেসড মডিফায়ার। সো একটু খেয়াল করবা এখানে কাজটা কি। মডিফায়ারের সবগুলোতে দেখবা এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে, পরে একটা কমা দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে, কমা দেওয়া থাকবে, এটা মাথায় রাখবা। মডিফায়ারের ক্ষেত্রে এরকম একটা কমা দেওয়া থাকবে, আর এইখানে এরকম একটা গ্যাপ থাকবে। তো তোমার কাজটা কি জানো, এইখানে যে সাবজেক্টটা হবে না, সাবজেক্টটা কে হবে, যে সাবজেক্টটা কে,
সাবজেক্টটাকে সঠিকভাবে বসাইতে পারলে হইল। আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। দেখো, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, ওয়াকিং থ্রু মানে কি? কোনো কিছুর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, দ্য ফরেস্ট মানে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তো ওয়াকিং থ্রু, হাঁটতে পারে কে? হাঁটতে কে পারে? অবশ্যই মানুষ, রাইট? হাঁটতে পারে কে? তো এখানে ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, এই অংশের কাজটা কে করছে? এই অংশের কাজটা যে করছে সেই হবে এখানকার সাবজেক্ট, ঠিক আছে? তো ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, এখন দ্য পাথ যদি সাবজেক্ট হয়, দ্য পাথ যদি সাবজেক্ট, পাথ মানে কি? পথ। পথ কি তাহলে হাঁটতেছিল? মানে এখানে সাবজেক্টটা কে হবে? এখানে কাজ যে করছে, এখানের কাজ যে করেছে, ঠিক আছে? সহজ কথায়, তাহলে ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, হাঁটার কাজটা কে করছে? মানুষ করছে, রাইট? মানুষ। তার মানে বুঝতে এখানে সাবজেক্ট হবে মানুষ। দ্য পাথ, পথ তো হাঁটতে পারে না, তার মানে কি? ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, তার মানে কি? দ্য পথ অফ দ্য ট্রাভেলার ওয়াজ মুন লিট। তো মনে হচ্ছে তাহলে পথ হাঁটতেছে, পথ তো হাঁটে নাই, তার মানে এটা ভুল। সো মুন, চাঁদ তো হাঁটতে পারে না, দ্য মুন, চাঁদ তো হাঁটতে পারে না। এখন আছে কি? দ্য ট্রাভেলার, ট্রাভেলার মানে কি? ভ্রমণকারী। তো ভ্রমণকারী তো একটা মানুষ, তো সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট হবে বি নাম্বারটা। সাবজেক্ট হবে কত নাম্বারটা? বি নাম্বারটা। এই তো। এখন চলো আমরা আরো একটা প্রশ্ন দিয়ে আমরা বুঝি, আরো একটা প্রশ্ন দিয়ে আমরা বুঝে ফেলি, আর একটা প্রশ্ন আমরা আরো ভালো করে ক্লিয়ার করি। কি বলছিলাম? যে এখানে প্রত্যেকটা অংশ এরকম ডাইনামিক মডিফায়ার বুঝবা কেমন? এরকম একটা অংশ থাকবে, কমা দেওয়া থাকবে, আর এখানে যে সাবজেক্টটা, সাবজেক্ট কাকে বসাবা? এই অংশে কমার আগে যে থাকবে, যে কাজ করে, যে কাজ করে, ওকে এখানে বসাবা সাবজেক্ট হিসেবে। So walking in the park, walking in the park, walking in the park, walking in the park মানে কি? পার্কে হাঁটার সময়, রাইট? সো হাঁটতে পারে কে? নিশ্চয়ই মানুষ। তাহলে হি, হি একটা সাবজেক্ট হতে পারে, তো সাবজেক্ট হিসেবে হি ঠিক আছে আমার এখানে। আ স্নেক, স্নেক কি ঠিক আছে? মানে সাপ কি হাঁটতে পারে? সাপ কিন্তু হাঁটতে পারে না, তাহলে এর বিনামটা ঠিক নাই। ওয়াকিং ইন দ্য পার্ক, এটা ঠিক আছে, হি সাবজেক্ট, এটা মানে সে, মানুষ হাঁটতে পারে, সো এটা ঠিক আছে আমার, এটা ঠিক আছে। ওয়াকিং দ্য পার্ক, আ স্নেক মানে সাপ কিন্তু হাঁটতে পারে না, সো বি ডি কাটা। তাহলে একটু খেয়াল করো, তাহলে কোনটা হবে, এ নাকি সি? আমরা এখন বুঝতে হবে যে ওয়াকিং ইন দ্য পার্ক, পার্কে হাঁটার সময় হি ওয়াজ বিটেন বাই আ স্নেক, তাকে একটা সাপ কামড় দিয়েছে। হি ওয়াজ বিটেন, দেখো এটাকে বলা পেসিভ। যখন দেখো সাবজেক্টের পরে বি ভার্ব আছে, তারপর হচ্ছে ভি থ্রি আছে, সাবজেক্টের পরে আছে বি ভার্ব আছে, ভি থ্রি আছে, তখন বুঝবা সাবজেক্ট সে নিজে কাজ করে নাই, সে তার উপর কাজটা করা হয়েছে। যখন দেখো সাবজেক্টের পরে বি ভার্ব কিন্তু বি ওয়ানের সাথে আইএনজি করা আছে, বি ওয়ানের সাথে আইএনজি করা আছে, তখন বলবো সাবজেক্ট সে নিজে করছে, সে নিজে করে, নিজে কাজ করছে। আর এটা তার উপর করা হয়েছে, তার উপরই করা হয়েছে, সে নিজে করে নাই বরং তার উপরে করা হয়েছে। খেয়াল করো, ওয়াজ কি? বি ভার্ব না? বি ভার্বের পরে কি আছে? ভি থ্রি। তার মানে সাপে কামড় দেওয়ার কাজটা, বিটেন, বিট মানে বাইট বলো না, সো এই বাইট বা কামড় দেওয়ার কাজটা কে করছে? সে করে নাই বরং তার উপরই করা হয়েছে। কে করছে? আ স্নেক। তাহলে হি ওয়াজ বিটেন বাই আ স্নেক মানে সাপ তারকে কামড় দিছে, সে কামড় দেয় না সাপকে। এখন দেখো হি বাইট আ স্নেক, তো এখানে সাবজেক্ট আছে আর এখানে কি? ভার্ব। তো সাবজেক্টের পর যখন ভার্ব থাকে, সাবজেক্টের পর যখন সরাসরি ভার্ব থাকে, তখন ওই ভার্বের কাজ কে করে? সে করছে। তার মানে হি বাইট আ স্নেক মানে সাপকে সে কামড় দিছে। তো এটা তো কোনো যৌক্তিক না, এটা কি না? যৌক্তিক না। সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা, ঠিক আছে? অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা। তাহলে একটু খেয়াল করো, আবার এটা আরো ক্লিয়ার করতেছি, দেখো আরো ক্লিয়ার করতেছি, আরো ক্লিয়ার হয়ে যাবে। ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, যে আগের টাইম মতোই সেম। সো ফরেস্ট থেকে হাঁটতেছিল, মানে বনের মধ্যে কে হাঁটতেছিল? মানুষ হাঁটতেছিল। সো পথ হাঁটতে পারে না, মুন হাঁটতে পারে না, মুন হাঁটতে পারে না। ট্রাভেলার ভ্রমণকারী, যে সে হাঁটতে পারে, যে ভ্রমণকারী সে হাঁটতে পারে। সো যে ভ্রমণকারী সে হাঁটতে পারে। আনসার কি হবে? আনসার হবে এটা আগেরটার মতো, যেহেতু এটা আমি আর বেশি কথা বললাম না, আগেরটার মতো সেম, দুইবার আসছে হয়তো এটা প্রশ্নটা। দেখো আফটার সিইং দ্য মুভি, আফটার সিইং দ্য মুভি, সবাই মনোযোগ দাও। আফটার মানে কি? পরে, সিইং মানে দেখা,
পর, দ্য মুভি, মুভি দেখার পরে। সবচেয়ে সুন্দর হতো যদি এখানে ওয়াচ থাকতো। তোমার পরীক্ষার সময় ওয়াচিং দিয়ে আসবে, ঠিক আছে? এটা আসছে একবার ভুল ক্রমে, সি এর পরিবর্তে ওয়াচ হলে সবচেয়ে সুন্দর হয়। তো আফটার ওয়াচিং দ্য মুভি, তার মানে কি মুভি দেখার পর। সো মুভি দেখার কাজটা কে করছে? মানুষ করছে নিশ্চয়ই। এখানে যে সাবজেক্টটা হবে, এই সাবজেক্টটা কে হবে? এটা মানুষ হবে। ভালো করে খেয়াল করো। আফটার সিইং দ্য মুভি, তো মুভি দেখার পর, মুভি কে দেখে? মানুষ দেখে। আচ্ছা, দ্য বুক, তার মানে কি হলো? দ্য মুভিটা কে দেখছে? এখানে যে সাবজেক্টটা, এই সাবজেক্ট এখানে কাজটা যেটা হয়েছে মুভি দেখার কাজটা, মুভি দেখার কাজটা কে করছে? তাহলে বই কি মুভি দেখছে? বই কি মুভি দেখতে পারে? দেখতে পারে না। বইকে সাবজেক্ট হিসেবে নিলে হচ্ছে না, তাহলে এ নাম্বারটা বাদ। সেম দ্য বুক নিতে পারতেছি না, কারণ এ নাম্বারটা বাদ। দ্য রিডিং অফ দ্য বুক, মানে বই পড়া কি ছবি দেখতে, মানে মুভি দেখতে পারে? দেখতে পারে না। এখন দেখো, মেনি পিপুল, অনেক মানুষ, মানুষ কিন্তু দেখতে পারে মুভি। সো আফটার ওয়াচিং অথবা আফটার সিং দ্য মুভি, মুভি দেখার পর মেনি পিপুল, এই যে মেনি পিপুল যেটা আছে, এই যে পিপুল, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। মানে এখানকার যে কাজটা, এখানকার কাজটা কিন্তু সে করতে পারতেছে। সো মেনি পিপুল, অনেক মানুষ ওয়ান্টেড টু, চাইতো রিড দ্য বুক, বইটা পড়তে। ঠিক আছে? কামড়া কামড়ি সম্পর্ক নেই আমাদের মধ্যে, বুঝছো? আমরা ভালো। আচ্ছা, এটা সবাই করো, এটা সবাই করো। ওয়াইল গোয়িং টু ক্লাস, ওয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময়, ওয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময়। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। এটা অ্যান্সার করো, অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। এটার অ্যান্সার সবাই করো, ঠিক আছে? এটার অ্যান্সার সবাই করো। বৃষ্টি দিনে মুভি দেখতে, আচ্ছা আজকে বৃষ্টি হইতেছে কাদের এলাকায়? আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে দেখলাম। ওয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময়। তাহলে ক্লাসে যে যাওয়ার কাজটা কে করতে পারে? কুকুর, দ্য ডগ, কুকুর কি আসলে ক্লাসে যায়? যায় না। ডগ, কুকুর ক্লাসে যায়, এ ডগ ক্লাসে যায় না। আমি তো ক্লাসে যেতে পারি, আমি কি যেতে পারি? ক্লাসে যেতে পারি। তাহলে এখানে ক্লাসে যাওয়ার কাজটা কে করতেছে? এটা মানুষ করতেছে। আমরা স্টুডেন্ট যারা, ওরাই ক্লাসে যাই। স্টুডেন্টরা কি হয়? মানুষ হয়। স্টুডেন্টরা কি হয় বলো ভাইয়া? মানুষ। মানুষ কে আছে সাবজেক্ট হিসেবে? ডগ তো মানুষ না, ডগ তো মানুষ না, ডগ কি না? মানুষ না। একটা কি? মানুষ। তো এইখানে হচ্ছে কি অ্যান্সার? এটা কি এখন অ্যান্সার? তাহলে আমার কনসেপ্টটা কি? ড্যাংলিং মডিফায়ার মূল কনসেপ্ট হচ্ছে কি, এখানে সাবজেক্ট হিসেবে তাকেই বসাবো, এর সাবজেক্টের আগে যে কমা দেওয়া আছে না, এই অংশের কাজটা যে করছে, এই অংশের কাজটা যে করছে তাকে সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে ওয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময়, আই ওয়াজ বিটেন বাই আ ডগ, আমাকে একটা কুকুর কি করেছিল? কামড় দিয়েছিল। ক্লিয়ার? এটা পারছো সবাই? পারছো? তাহলে ড্যাংলিং মডিফায়ার। সো ড্যাংলিং মডিফায়ার বুঝতে পারছো নাকি আর ঝামেলা আছে এখানে? ড্যাংলিং মডিফায়ার কি বুঝতে পারছো নাকি ঝামেলা আছে বলো? এখন দেখো, ফ্লাইং দ্য আউটসাইড দ্য উইন্ডো, ফ্লাইং মানে কি? উড়া, উঠতেছিল। আউটসাইড মানে বাইরে, দি উইন্ডো মানে জানালার, ঠিক আছে? জানালার পাশ দিয়ে কি করতেছিল? উঠতেছিল। এখন সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে হিকে। তাহলে এখন একটু খেয়াল করো, মানুষ কি উঠতে পারে? ফ্লাইং, এই ফ্লাইং উড়ার কাজ কি মানুষ কখনো করতে পারে? পারে না। সো মানুষ কখনো উঠতে পারে না, তাহলে এটা কি হবে? বস্তু হবে। হতে পারে কাগজ, হইতে পারে। তাহলে এখানে দেওয়া আছে হি। সো এখানে হি, মানুষ তো উঠতে পারে না। মানুষ কি করতে পারে? উঠতে পারে না। ফ্লাইং, এই ফ্লাইং এই কাজটাকে এই সাবজেক্টটা করতে পারে? পারে না। আচ্ছা, দ্য পেপার্স মানে কাগজগুলো, হ্যাঁ কাগজ উঠতে পারে, কাগজ উঠতে পারে। দ্য পেপার্স, কাগজ উঠতে পারে। দ্য পেপার্স, কাগজ উঠতে, তার মানে কি আমি খুবই ইজিলি বুঝতে পারতেছি যে আমার অ্যান্সারটা কিন্তু সি নাম্বারটাই হবে। কারণ আমি একটু সবাই মনোযোগ দাও। ফ্লাইং মানে এই, আমি তো আগে বলছি কমা দেওয়া থাকবে যে অংশটুকু, এই অংশটুকু যে ভার্বের কাজটা, ভার্বের কাজটা যে করবে, এই ভার্বের কাজ যে করবে, যে কাজ করবে, যে কাজ করবে, যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট। সো ফ্লাইং উড়ার কাজটা সে করতে পারে না, মানুষ করতে পারে না। ফ্লাইং উড়ার কাজ মানুষ করতে পারে না, বাদ। এখন দ্য পেপার্স, এটা কিন্তু সে কি করতে পারে? উঠতে পারে। পেপার্স মানে কাগজ কিন্তু উঠতে পারে বাতাসে ওড়ে। আর ফ্লাইং আউট, এটা কেন হলো না? অনেকে কোনো প্রশ্ন হচ্ছে এটা কেন হলো না? দ্য পেপার্স, এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, মানে স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে। এখন দ্য পেপার্স, এখানে সাবজেক্ট আমার ঠিক বসানো হয়েছে, সাবজেক্ট আমার দুই জায়গায় ঠিক বসানো হয়েছে, সি এবং ডিতে। এখন দ্য পেপার্স গ্রেড বাই হিম,
বাই হিম এটা ভুল। দ্য পেপার্স সাবজেক্টের পরে সরাসরি ভার্ব বসালে, আমি একটু ভালো করে খেলবো, সাবজেক্টের পরে সরাসরি যদি ভার্ব বসায় তাহলে এ নিজেই কাজটা করে, নিজে কাজ করে। আর সাবজেক্টের পর যখন বি ভার্ব দিই, বি ভার্ব দেওয়ার পর যখন ভার্ব V3 দিই, তখন সে নিজে করে না। সে কি করে না? নিজে করে না, সে নিজে করে না, তার উপর করা হয়। নিজে করে না। তাহলে দেখো পেপারসটা কি করেছে? গ্র্যাব করা হয়েছে বা মোড়ানো হয়েছে। আর পেপার নিজেকে কি নিজে মোড়াইতে পারে না, পেপারকে মোড়ানো হয়। দেখো এখন যদি দ্য পেপারস সাবজেক্টের পরে সরাসরি ভার্ব দিয়ে দিই, তাহলে বুঝাচ্ছে পেপার নিজেকে নিজে মোড়াইছে। পেপার কিন্তু নিজেকে নিজে মোড়াইতে পারে না। সো এই কারণে কিন্তু এটা ভুল, এই কারণে কি এটা ভুল। কারণ দ্য পেপারস ওয়ার গ্রেভড বাই হিম। সো এখানে পেপারসের পরে দেখো বি ভার্ব আছে, কি আছে? বি ভার্ব, মানে ওয়াজ ওয়ার আছে, তারপরে V3। দেখো আমি কি বলছিলাম, সাবজেক্টের পরে যখন বি ভার্ব হবে, তারপর যখন V3 হবে, তখন সে নিজে করে না, নিজে করে না, তার উপরেই করা হয়, তার উপর কাজ করা হয়। তাহলে খেয়াল করো, এই যে পেপারস ওয়ার গ্রেভড, মোড়ানোর কাজটা কিন্তু আরেকজন কেউ করছে, দ্য পেপারস। তাহলে কি এখানে বি ভার্ব আছে, সাবজেক্টের পরে কি আছে? সাবজেক্টের পরে বি ভার্ব, তারপর দেখো V3, এটা কিন্তু ঠিক আছে, এটাই ঠিক। সো এই কারণে ডি নাম্বারটা হইল না। এটা পারছো তোমরা সবাই? পারছো? ওকে, আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। সো কিছু বলবো এখন? ভাইয়া সেহেরির সময় শেষ, আমার ক্লাসও শেষ। একটু এই কয়দিন তোমরা একটু পরিশ্রম করো, কারণ অনেক জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে যে পরীক্ষাটা আগে আগে হয়ে যাবে। তো পরীক্ষা আগে হইলেও একটা কথা মনে রাখবা, আগে যদি হোক, তোমরা যারা আসো ব্যাচের, তোমরা যারা আসো, তোমরা সবার চেয়ে এগিয়ে, সবার থেকে এগিয়ে। আমি একটা কথা বলছিলাম না, সবার আগে তোমাদের ক্লাস শুরু করছি, ঠিক আছে? আগের পরীক্ষা হলেও আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি চান্স পাবে। এই কারণে একটু ক্লাসটা আমরা একটু আগায় নিলাম। কারণ আমরা বেসিকের ক্লাস আজকে, ধরুন বেসিকের ক্লাস অ্যাকচুয়ালি কিন্তু শেষ আজকেই, হ্যাঁ। তারপর আমরা 20টা ক্লাস আরও অতিরিক্ত ক্লাস দেবো, ওইগুলো চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটিতে কিছু কিছু টপিক আসবে। তারপর আমাদের ম্যারাথন ক্লাস শুরু করবো, রিটেনের ক্লাস শুরু করবো। সো এই কারণে আমরা তোমাদের একটু আগায় নিচ্ছি, একটু পরিশ্রম করতেছি। আমরা জানি যে এই পরিশ্রম করার মন মানসিকতা তোমাদের আছে, আর এই পরিশ্রম করার মন মানসিকতা নিয়েই কিন্তু তোমরা এই ভর্তি যুদ্ধের মতো একটা কঠিন যুদ্ধে নামছো। এবং আমি চাইলেও খুব দ্রুত ক্লাস শেষ করে দিতে পারি। আর যাদের একটু সমস্যা হয়েছে বা একটু বৃষ্টির কারণে ঘুম ধরছে বা ঘুমাতে ইচ্ছে করতেছে, সমস্যা নেই, সকালে ক্লাস করো। এবং অবশ্যই আজকের টেন্সের যে টেন্সের নোট সবার বাধ্যতামূলক গ্রুপে পোস্ট করা, ইউনিভার্সিটি অ্যাডমিশন গ্রুপে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ভাইয়া কিছু বলেন, আর কিছু বলবো না? ওদেরকে নিয়ে কিছু বলবো না, বুঝছো? ওরা কান্নাকাটি করবে, রাতে ঘুমাইতে পারবে না, বুঝছো? ওদেরকে নিয়ে কিছু বলি, ওরা কান্নাকাটি করবে। কি জন্য? রাফি হয় না, এরা হয়ে তো কিছু বলবো না। আজকে এমনিতে বৃষ্টি হয়েছে, বুঝো না? বৃষ্টি হলে ওর চোখে দিয়ে এমনিতে বৃষ্টি ঝরে। সো আজকে কিছু বলবো না। ভাইয়া নিজে নিজে তো অর্থ তুলতে পারি না, কোনো সমস্যা নেই। অনেক জায়গায় নিজে অর্থ তোলা লাগে না, ঠিক আছে? মনে রাখবা, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, তুমি এখানে হবে না, মানে ইংলিশ সাহিত্যিক হবা না, তোমার অনেক কিছু লিখতে হবে। ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, ইংলিশ ডিপার্টমেন্টের টিচার বা স্টুডেন্ট যারা আছে, ওরাও তো ইংরেজিতে ভুল করে না? ভুল হইতে পারে। তো তুমি কেন ভাবতেছো একদম পণ্ডিত, মহাপণ্ডিত হয়ে তোমাকে ঢুকতে হবে? ঢাকা ইউনিভার্সিটিতে মহাপণ্ডিত হয়ে কেউ ঢুকে না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় বা যে পড়াশোনা করে, ওরা কৌশলী স্টুডেন্টরা, আর যারা মেন্টালি অনেক শক্তিশালী, ওই সকল স্টুডেন্টরা চান্স পায়, মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি 2টা গ্রুপ দিচ্ছি। কয়টা গ্রুপ দিচ্ছি বলো তো? 2টা গ্রুপ। এই 2টা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। একটাতে এক্সাম দিবা, আর একটা হচ্ছে তোমাদের PDF পাবা, ঠিক আছে? এক্সাম আর PDF। তোমাদের যাদের টেলিগ্রাম নাই,
তোমাদের যাদের টেলিগ্রাম নাই তোমরা এখনই টেলিগ্রাম কি করো, প্লে স্টোর থেকে ডাউনলোড করে করো। ভেরি গুড। বৃষ্টি হলে রাফি ভাইয়ের চোখে বৃষ্টি হয়। ওকে, এই বৃষ্টি তো না, আসলে বন্যা হয়ে যায়, বুঝছো? বৃষ্টি না, একদম বন্যা হয়ে যায়। বি ইউনিট আর সি ইউনিট ইংলিশ কি এক পড়া নাকি ডিফারেন্স আছে? একটা ডিফারেন্স আছে। সি ইউনিটে কি হবে? সি ইউনিটে তোমার হচ্ছে কি অ্যানালজি থেকে প্রশ্ন হয়, একটা অ্যানালজি থেকে প্রশ্ন হয়, যেটা বি ইউনিটে হয় না সাধারণত। জাস্ট অ্যানালজি, এই একটা টপিকে শুধু আলাদা, আর সবই সেম। টেলিগ্রাম ভাইয়া ক্লাস তো জাস্ট ওয়াসাম, অনেক মজা করছে প্লাস অ্যাড অনেক কিছু শিখছে। ওকে, লিঙ্ক দেন অ্যাড হয়ে যায়। আমি এখনই তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিচ্ছি, ক্লাসটা শেষ হবে, ক্লাসটা টেলিগ্রাম গ্রুপে তোমরা এখনই অ্যাড হয়ে যাও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।